নমস্কার। আজকের পডকাস্টে আমার যিনি অতিথি তাকে আপনারা সবাই চেনেন, এক নামে চেনেন, আর ছবি দেখার পরে তো একেবারেই বুঝে যাবে। তাকে আমি ডেকেছি প্রধানত অনেকগুলো কারণ। একটা হচ্ছে আরজি করে অভয়ার ওই ধরনের নৃশংস মৃত্যুর পরে তার যেসব সহপাঠী সমস্ত সংশয় ছেড়ে রাস্তায় নেমেছিল, এবং বস্তুত কলকাতা শহরে তাকে কেন্দ্র করে যে ধরনের নাগরিক আন্দোলন হয়েছিল, আগে মিনেসোটায় আইসের বিরুদ্ধে প্রায় একই রকম আন্দোলন আমরা লক্ষ্য করছি। সে যাই হোক, সেই যে কলকাতায় যে নাগরিকদের দখলে ছিল বেশ কয়েকটা রাত্রির, এবং নতুন একটা উন্মাদনা, একটা রাষ্ট্রবিরোধী জিহাদের ছবি আমরা দেখেছিলাম, সময়ের নিয়মে সেটা অনেক স্তীমিত হয়ে গেছে। তার সবচেয়ে বড় কারণ এই ঘটনার তদন্ত যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই সিবিআই এ পর্যন্ত কার্যকরভাবে কিছু করতেই পারেনি। এবং এই সুযোগে যখন জনমত কিঞ্চিত বিক্ষিপ্ত এবং স্তীমিত, তখন আমাদের রাজ্য সরকার যেটা সবচেয়ে ভালো করে সেটা হলো আন্দোলনের মুখগুলোকে বেছে বেছে তাদেরকে সব নির্বাসনে পাঠানো। দেখুন, দেবাশিস হালদার, আশফাক এবং অনিকেত, এদের মধ্যে প্রথম দুজন তারা বদলির অর্ডার মেনে নিয়ে চলে গেছেন যেখানে পোস্টিং হয়েছে সেখানে। আর সুপ্রিম কোর্টে, প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে জেতার পরে অনিকেত একমাত্র যে আর সরকারি চাকরিতে থাকতে চায়নি। না থাকার কারণ, প্রথমে সুপ্রিম কোর্টের অর্ডার মানা নিয়ে গড়িমসি করছিল। শেষ প্রহরে যখন তাকে দেওয়া হলো আরজি করেই একটা অ্যাপয়েন্টমেন্ট, সেটা মাতৃসদন হচ্ছে আরজি করের অ্যানেক্স বিল্ডিং এ, যেখানে অনেকে জানাচ্ছিলেন যে কোনো অ্যানাস্থেসিয়ার কোনো পার্টি নেই। তাহলে একজন অ্যানাস্থেসিস্ট সে তারই ইয়েতে থাকবে, মেডিকেল কলেজে থাকবে, কিন্তু নিষ্কর্মা হয়ে। এই হচ্ছে রাজ্যের বাস্তব পরিস্থিতি। তো অনেকে এটা কি ইস্তফা দেওয়া ছাড়া কোনো রাস্তাই ছিল না। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এসআরসি ছাড়ার ইচ্ছা বা বাসনা আমার ছিল। আমি এসআরসি করতে চেয়েছিলাম এবং পোস্টিং নিয়ে ডাক্তারিটা করতে চেয়েছিলাম। তাহলে এখানে মূল উদ্দেশ্য ছিল ডাক্তারিটা করা। তাহলে সিদ্ধান্তটার পরিবর্তন কখন হলো বা কিভাবে এলো, এইটা যখন যদি দেখেন আপনারা, তাহলে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে যখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তারা যখন সওয়াল করছেন, তারা বললেন যে এই পোস্টিংটা নাকি এরা সরকারি চাকরিজীবী, তাই এই মামলা হাইকোর্টে না হয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনাল ট্রাইব্যুনালে পাওয়া উচিত। তাহলে হাইকোর্ট না স্টেট অ্যাডমিনিস্ট্রেশনাল ট্রাইব্যুনাল। আমি ভেবেছিলাম রাজ্য সরকার হয়তো, মানে তারা যে অনৈতিক কাজের দাবি আমরা বলেছিলাম, আমি আশফাক দেবাদা সবাই যখন বলেছি যে একটা অনৈতিক অন্যায় করছে সরকার, এই নিয়ে হয়তো আমাদেরকে চুল যারা বিশ্লেষণ করে আমরা ভুল সেটা প্রমাণিত করে দেবে। কিন্তু আলোচনার বিষয়বস্তুটাই চলে গেল না হাইকোর্ট না স্টেট। ঠিক আছে, ওকে, মেনে নিলাম, চলুন লেটস স্টার্ট দ্য ডিবেট। এবার শুরু হলো, আর্গুমেন্ট হলো, তারা হারলেন, সিঙ্গেল বেঞ্চ হলো, ডিভিশন বেঞ্চ হলো। এরপর মামলা এলো যে আরজিকর না রায়গঞ্জ মেডিকেল কলেজ, যেখানে আমার অন্যায় ভাবে পোস্টিং দেওয়া হয়েছিল, সেখানেও সিঙ্গেল বেঞ্চ হলো, ডিভিশন বেঞ্চে হারলো। আচ্ছা, এবার আমি ভেবেছিলাম হয়তো পোস্টিংটা আসবে, হাইকোর্টের সাঙ্গ শেষ হয়েছে। দেখা গেল যে 14 দিন 15 দিন হয়ে গেল। উকিলের পক্ষ থেকে যেভাবে চিঠি দেওয়া বা রিমাইন্ডার জানানো, সেগুলো জানানো হলো। জানানোর পর দেখা গেল যে এইবার হয়তো পোস্টিংটা দেবে। কিন্তু এইখানেই মানে আমার ফার্স্ট স্ট্রাইক হয়, যেটা যে তারা আমার পোস্টিংটাকে ডিলে করতে চাইছে এটা নয়, তারা আমাকে ডাক্তারিটা করতে দিতে একটা অর্থে চাইছে না। কারণ ঠিক যখন আমি কন্ডেম অফ কোর্টের মামলা নিয়ে গেলাম, ডিভিশন বেঞ্চে প্রায় 21 দিন অতিবাহিত হওয়ার পর যখন দিল না, তখন তারা সুপ্রিম কোর্টে গেল। আচ্ছা, গেল। এইখানে কপিল সিবাল আইনজীবী যখন দাঁড়ালেন, তিনি বলছেন যে 14 দিন আমাকে সময় দিন। এই সময় কিন্তু 14 দিনের সময় না সুপ্রিম কোর্ট দিয়েছে, না আমার অ্যাডভোকেটের পক্ষ থেকে চাওয়া হয়েছে। সময়টা চেয়েছে রাজ্য সরকার এবং তার আইনজীবী হিসেবে কপিল সিবাল। এই 14 দিন যখন অতিবাহিত হলো,
তখন এই সামগ্রিক যে প্রেক্ষাপটটাকে দেখে মনে হচ্ছে যে আমাকে ডাক্তারি করতেই দেবে না, তাহলে আমি ডাক্তারিটা করতে চাই। তাহলে ডাক্তারিটা যদি আমাকে করতে হয়, তাহলে এই জায়গা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তাই 2 জানুয়ারি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বক্তব্য আমি রাখি। 3 তারিখ দেখা গেল বিভিন্ন হোয়াটসঅ্যাপের সার্কুলেশনে একটা নোটিশ ঘুরে বেড়ালো যে আমাকে নাকি 31 জানুয়ারি পোস্টিং দিয়ে দিয়েছে। তখন আমি অবাক হলাম। সেটা ওই 14 দিনের সময়সীমার মধ্যে? না, 14 দিন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে বিলম্বিত হলেও হয়তো এটা সত্যি হতে পারে। এবার দেখা গেল যে না আমার বাড়িতে কোনো কমিউনিকেশন, না আমার মেলে কোনো কমিউনিকেশন। কন্ডেমের মামলা চলছে, তাহলে আমার অ্যাডভোকেটের কাছে কমিউনিকেশন যেতে পারে। আমাকে আরজি করে যদি পোস্টিং দেয় কোর্টের অর্ডার মেনে, তাহলে আরজি করে প্রিন্সিপাল, এমএসভিপি তাদের কাছে কমিউনিকেশন থাকতে পারে, বা স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে কমিউনিকেশন থাকতে পারে। সম্ভাব্য বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার করলেই 6টা জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু এই 6 জায়গার কোথাও কোনো কমিউনিকেশন নেই। তাহলে এদের মধ্যে প্রিন্সিপাল, এমএসভিপি তো আমার লোক নয়, সরকারি চাকরিজীবী মানুষ, সরকারের লোক। স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটটা তো আর আমার নয়, সেটা স্বাস্থ্য ভবনেরই। তাহলে এই জায়গাগুলো কোথাও কোনো কমিউনিকেশন নেই। এবং আমি এই নোটিশটাকে ট্রেস করতে গিয়ে যে হতে পারে যে মেলে হয়তো স্প্যাম হয়ে যায়, ওখানে ঢুকে থেকে গেছে। আমি স্যারকে রিকোয়েস্ট করে দিয়েছি, স্যার প্লিজ চেক করে দেখুন ওর মধ্যে আছে কিনা। হ্যাঁ, তাহলে এগুলো কোথাও নেই। কিন্তু এই বার্তাটা এলো কবে? অফিসিয়ালি 6 তারিখ। 6 তারিখ তারা দিল কোথায়? আরজিকর, যেহেতু কোর্ট বলেছে তাই মানতে হবে কোর্টকে বলে, আরজিকরের একটা অ্যানেক্স হসপিটালে তারা দিল। তাহলে আমার এই ডিভিশন বেঞ্চের পর যে ধারণা তৈরি হয়েছিল যে আমাকে আর ডাক্তারিটা করতে দিতে চাইছে না, তাহলে এই মাতৃসদনে দেওয়া এবং মাতৃসদনের পর আমাদের ডিটেলমেন্ট পোস্টিং, আজকে দেখবেন আজকেও বিভিন্ন সংবাদপত্রে লিখেছে যে এসআরসিপি এর এবং বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থায় সিনিয়র স্টুডেন্টদের ভূমিকা যদি দেখতে হয়, তাহলে যে জায়গাটা চলে আসে সেটা হচ্ছে এদেরকে কিভাবে হ্যারেস করা হচ্ছে। 3 মাস 4 মাস ছাড়া ছাড়া ডিটেলমেন্টে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এই ডিটেইলমেন্ট বলতে কি বোঝে? ডিটেলমেন্ট বলতে যেটা বলছে যে এসআররা সরকারি চাকরিজীবী নয়, কিন্তু সরকারি চাকরিজীবী হিসেবে তারা ধরে নিচ্ছে আমাদেরকে। ধরে 3 মাস আরজি করে রাখলাম, 3 মাস রায়গঞ্জে পাঠালাম, 3 মাস মিদনাপুরে পাঠালাম, 3 মাস অন্য কোথাও XYZ পাঠালাম। এই নিয়ে তারা ঘোরাতে থাকে। হতে পারে তাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা করতে পারে, এর সাথে আমার দ্বিমত নেই। কিন্তু এরও তো একটা সাইন্টিফিক বেসিস থাকবে কিছু না কিছু। আমি সিনিয়র রেসিডেন্টশিপটা করতে চাই, তাহলে সেইখানে একটা আমাকে যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, যা ডেফিসিট আছে সেটাকে মেকআপ করে মানুষকে পরিষেবা দেওয়ার কথা ভাবতে হয়। এরকম প্রচুর টিচার আছে যারা পেরিফেরিতে কাজ করছেন এবং এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার চেষ্টা করছেন নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। কিন্তু এই প্রতিবন্ধকতা যখন একটু কিছুটা তৈরি হয়ে আসছে, হ্যাঁ, সরকারের 18 মাসে বছর যখন হচ্ছে, তখন এই করতে গিয়ে কিছুটা তৈরি করতে পারছেন, আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। ফলে তিনি যে কাজটাকে করে পরিষেবা দিতে চাইছেন, এই সরকারের মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে চাইছেন তারা, তাহলে সেই জায়গাটাকেও তাদেরকে আটকে দেওয়া হয়। তাহলে এই যে মাতৃসদনে যখন পোস্টিংটা দিল, এই জায়গা থেকে আরো আমার ধারণাটা কমপ্লিট হলো যে আমাকে ডাক্তারকে তারা করতে দিতে চাইছে না। তাহলে আমি 85,000 টাকা পেতাম, তাহলে যদি আমি মাতৃসদনে জয়েন করতাম, তাহলে স্বাভাবিকভাবে আর্থিক সচ্ছলতার একটা জায়গা আমার তৈরি হতো, যেটা বিগত 8-10 মাস ধরে প্রায় নেই। তাহলে এই আর্থিক সচ্ছলতার জায়গা থেকে আমি যেতে পারতাম। কিন্তু আমি যদি ডাক্তারিটা করতে চাই, অ্যানাস্থেসিয়াটা প্র্যাকটিস করতে চাই, ক্রিটিক্যাল কেয়ারটা প্র্যাকটিস করতে চাই, তাহলে এই জায়গা থেকে আমি কিছু পেতাম না। তাহলে এই জায়গা ছাড়া আমার দিক থেকে আর অন্য কোনো উপায় ছিল না। তার মানে এটা এক ধরনের স্ট্র্যাঙ্গুলেশন, যে ছেলেটা যে কাজের জন্য ডিগ্রিধারী, তাকে সেই কাজের বা তার গ্রোথের কোনো সুযোগ না দিয়ে তাকে আমি চাঁদশালা করে মনসা পুজোর মতো কোর্টের আদেশ মতো আদেশও মানলাম, সাপও ভাঙলো না, লাঠিও মরলো না, সাপ লাঠিও ভাঙলো না। এই 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 প্যাটার্নের শিকার আজকে তোমার মতো কজন? এই প্যাটার্নের শিকার যদি দেখতে হয়, যে শুধু অনিকেতের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এরকমটা নয়। এই যে আমাদের আমি দেবাদা এবং আশফাক, এর মধ্যে দেবাদাকে যদি আপনারা দেখেন, দেবাশিস হালদার, তাকে গাজলে পোস্টিং দেওয়া হয়। তার যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে গাজল ছিলই না। কি হলো, একটা বিওমএইচকে দিয়ে স্বাস্থ্য ভবন একটা রেকমেন্ডেশন লেটার পাঠালো যে আমরা ওখানে একটা ওটি খুলতে চাই, আপনি এটা জানান। এই প্রসঙ্গকে সামনে রেখে সেখানে তাকে পোস্টিং করে দিল। কিন্তু এখনো টিল নাও, আজকে আপনার সাথে কনভারসেশন করা অবধি, দেবাদার সাথে লাস্ট 15-16 দিন আমার যোগাযোগ নেই এই জেডিএফ ছাড়া বা এই ঘটনার পর থেকে। কিন্তু তার আগে অবধি সে এমার্জেন্সিতে জেনারেল প্র্যাকটিস করতো, সেও একজন অ্যানাস্থেটিস্ট। তাহলে সেও অ্যানাস্থেসিয়া প্র্যাকটিস করতে পারতো নাকি, বা পারছে না এই মুহূর্তে? আচ্ছা, এইটা একটা জায়গা। এবং এর পাশাপাশি যদি আপনি দেখেন, তাহলে স্বাভাবিকভাবেই বিভিন্ন পেডিট্রিশিয়ান, মেডিসিনের ডাক্তার, কার্ডিওলজির ডাক্তার,
নিউরো সার্জারি করছে, নিউরো মেডিসিন করছে, এই সমস্ত পেশার সিনিয়র স্পেশালিস্টদেরকে রিক্রুটমেন্ট যেহেতু হচ্ছে না, রিক্রুটমেন্ট যেহেতু বন্ধ প্রায় বিগত 4 বছর ধরে, এবং লাস্ট 2025-এ একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশের পর দেখা গেল যে প্যানেল এলো, সেই প্যানেলে বিরূপাক্ষর নাম থাকার ফলে একটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল। এবং আমি তো মনে করি যে ডিসিপ্লিন গুলো সব যদি দেখা যায়, তাহলে এই প্যানেলটাও পুরো ওই শিক্ষকদের প্যানেলের মতন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 4-5 বছর ধরে রিক্রুটমেন্ট নেই, তাহলে এদেরকে দিয়ে সে একটা মানে দমবন্ধ পরিস্থিতিকে একটু মানে মুখে মরার আগে মুখে জল দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। এতে হয়তো না হচ্ছে অ্যাকচুয়ালি স্বাস্থ্য ব্যবস্থাটা তৈরি, না স্বাস্থ্য পরিষেবাটা পাচ্ছে সাধারণ মানুষ, না একজন ডাক্তার কাজ করে আনন্দ পাচ্ছে, বা ওইখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যেটুকু আছে 18 মাসে বছরের টাকাও ধরে যদি আমাকে কিছু করতে হয়, তাহলে সেই জায়গাটাকেও যদি কেউ একটা তরুণ চিকিৎসক যদি তৈরি করতে চায়, সেই জায়গাটাও তার থাকছে না। তাহলে না থাকছে তার কাজের জায়গা, না থাকছে রাজ্য সরকারের যেটুকু এক্সিস্টিং আমাদের সিস্টেম এখনো পশ্চিমবাংলার বুকে বেঁচে আছে, সেইটাকে কেন্দ্র করে কোনো পরিষেবা দেওয়ার জায়গা। এরকম ভুরি ভুরি ডাক্তার, ভুরি ভুরি সিনিয়র রেসিডেন্টদের এই সমস্যার মধ্যে জর্জরিত হতে হচ্ছে। তাহলে কি দের ইজ এ মেথড ইন দ্য ম্যাডনেস, কিন্তু এই মেথডটা প্রথম কথা ফ্রেমওয়ার্ক কে করে আর এক্সিকিউট কারা করে, এটা জানা খুব দরকার। না, তাহলে এইখানে যখন এলো, সেটা হচ্ছে যে সিনিয়র টিচার বা স্পেশালিস্ট ডাক্তারদেরকে আনতে হবে, এটা একটা গভর্নমেন্ট পলিসি, কেন্দ্র রাজ্য বোধ। তাহলে এই যে যখন একটা পলিসি ঠিক হলো, তখন তাহলে আমাদেরকে সিনিয়র স্পেশালিস্টদেরকে নিয়োগ করতে হবে। তার যে প্রসেস সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিস। এই সার্ভিসের মধ্য দিয়ে, মেডিকেল এডুকেশন সার্ভিসের মধ্যে সমস্ত স্পেশালাইজড ডাক্তারদেরকে এনে তাদেরকে রিক্রুট করা এবং প্রসেসের মধ্যে আনলো। এবার দেখা গেল যে 42টার কাছাকাছি মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই সরকার তৈরি করবে, ঝাঁ চকচকে বাড়ি, ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি করবে, এবং এই বিল্ডিং গুলোতে তাহলে এই স্পেশালিস্ট ডাক্তারদের দেওয়া দরকার, রিক্রুট করা দরকার। কিন্তু কি করলো, এই রিক্রুটটা করলো না, তারা একটা মধ্যপন্থা নিল, যে এই যে যারা পাস করে বেরোলো সিনিয়র রেসিডেন্ট, এদেরকে দিয়ে আমি এই স্পেশালাইজড জায়গাটাকে পূরণ করে দিলাম। তাহলে যে উদ্দেশ্য নিয়ে এই স্পেশালাইজড ডাক্তার তৈরি করার প্রয়োজন, স্পেশালাইজড চিকিৎসা দেওয়ার প্রয়োজন, সেইটা চলে গেল বাইপাসে, স্বাস্থ্য দুর্নীতির বেড়া জালে সেই রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকলো। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন পাবলিক সার্ভিস কমিশন ছিল এই সমস্ত ট্রান্সফার পলিসিকে রেগুলেট করার জন্য। এই রাজ্য সরকার বললো না, ওইগুলো দিয়ে হচ্ছে না, ঠিক আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করবো, তার থ্রু দিয়ে রিক্রুট করবো। মানে মনের বাসনা মানে কত যে সৎ, হ্যাঁ, এইগুলো পরবর্তীকালে বোঝা যায়। হ্যাঁ, যে কত কাজ কবে হয়েছে এটা? এই সরকারের আমলে সালটা 18-19 এরকম হবে হয়তো, এটা প্লাস মাইনাস ভেরি হতে পারে। পিএসসি পাওয়ারটা এরা নেই, এরা নিয়ে নিল যে আমরা রিক্রুটমেন্ট দেবো, সেই জায়গা থেকে রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করবো। এবার দিন তাহলে রিক্রুটমেন্ট হয়নি একটা। তাহলে জিডিএমও রিক্রুটমেন্ট লাস্ট 4 বছর ধরে বন্ধ, 2021-এ লাস্ট রিক্রুটমেন্ট। জিডিএমও পুরো কথা, জিডিএমও হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। মানে আমি যদি প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক লেভেল হেলথ সেন্টার, ব্লক লেভেল যে হসপিটাল গুলো আছে, এইগুলোতে এমবিবিএস পাস করার পর ডাক্তার পাঠাতে চাই, এই যে রিক্রুটমেন্টটাকে, এইটাকে আমরা বলছি জিডিএমও রিক্রুটমেন্ট। যদি নার্সিং রিক্রুটমেন্ট দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে লাস্ট 3 বছর ধরে নার্সিং রিক্রুটমেন্ট বন্ধ। প্যারামেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান, যারা এই হেলথ সিস্টেমের একটা অঙ্গাঙ্গিক পার্ট, তাদের রিক্রুটমেন্টের কথা ভুলেই যান। এই সাম্প্রতিক কালে আশা কর্মীদের যে ঘটনা যদি দেখেন, তাদেরকে যে পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ কাজের জায়গা, তাদের কর্মের ব্যালেন্স যদি আমি দেখি, তাহলে স্বাভাবিকভাবে এই প্যারামেডিক্যাল ছাত্ররা, ল্যাব টেকনিশিয়ান ছাত্ররা, যারা এই মানে মেডিকেল সিস্টেমটার একটা অঙ্গাঙ্গিক পার্ট, তারা তো মানে ধ্বংসের পথে, মানে বাতিলের খাতায়। আমাদের না হয় রিক্রুটমেন্ট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, চেষ্টা হচ্ছিল, কিছু একটা আমার নাম এসেছিল, হয়নি, তারপর আমি 5টা গালিগালাজ করতে পারছি, দিনের শেষে একটা নামটা দেখতে পাচ্ছি, ছিল, হয়নি পাইনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছিল। এরা তো সেই আশাতেই নেই। তাহলে এই যে অসংখ্য জায়গা আছে, এই গ্রুপ ডি স্টার, মানে ধ্বংস কি, এরা জীবাশ্ম হয়ে গেছে মনে হয়, যদি রিক্রুটমেন্টের জায়গা দেখতে হয়। তাহলে এই জায়গাগুলো বন্ধ। তাহলে একটা স্বাস্থ্য ব্যবস্থা চলছে কি না, চলছে যেটুকু জায়গা থেকে চলছে, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন সরকার যখন ক্ষমতায় আসছে, তারা স্বাভাবিকভাবে কিছু করবে এই বলেই তো আসছে। তারা কেউ তো বলছে না যে আমি দুর্নীতি করবো, তোমরা আমাকে ভোট দাও, বা আমি তোমাকে স্বাস্থ্য পরিষেবা দেবো না, তোমরা আমাকে ভোট দাও, এই কথা বলে তো কেউ আসছে না। তারা স্বাভাবিকভাবে কিছু করবে বলে আসছে। এই করার পরিমাণটা যদি আপনি দেখেন, তাহলে ভারত স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর নানান সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে,
তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে 2011। তাহলে এই সময়ের নিরিখে যে ডেভেলপমেন্ট 2026-এ আজকে আপনি আমি যখন কথা বলছি, ভাবছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তাহলে এর একটা ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টটাকে কেউ অস্বীকার করতে পারে? সিটি হয়েছে, এমআরআই হয়েছে, 24 ঘন্টা ইসিজি হচ্ছে, হ্যাঁ সিবিজি টেস্ট হচ্ছে, বিভিন্ন ল্যাব টেস্ট হচ্ছে, এগুলো হচ্ছে এটা কি অ্যাক্রস দ্য বোর্ড সব সর্বত্র হচ্ছে? অ্যাক্রস দ্য বোর্ড হোল ওয়ার্ল্ডের, এই হোল ভারতবর্ষের যদি আমি ধরি, অ্যাক্রস দ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন আমাদের যে সিস্টেম আছে, প্রাইমারি হেলথ সিস্টেম, সেকেন্ডারি হেলথ কেয়ার, এর মধ্যে বিপিএসসি বা ব্লক লেভেল পড়ছে, তারপর জেলা সুপার স্পেশালিটি হিসেবে মেডিকেল কলেজ, এই যে ভোর কমিটির রেকমেন্ডেশনের যে গাইডলাইন, সেই স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে প্রাইমারি হেলথ সেন্টারটা প্রায় উঠে গেছে। এটা এই মুহূর্তে আর নেই। যদি আপনারা দেখেন, খেয়াল করে দেখবেন, আপনি আপনার সাংবাদিক জীবনে যদি লক্ষ্য করেন, মনে করেন, তাহলে দেখবেন যে 2000 সাল, 2000, 1990-92 এই সময়ও প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে বেড থাকতো, সেখানে ডেলিভারি হতো, রম করে একটা চিকিৎসা ব্যবস্থা চলতো, কম হোক ভালো হোক বেশি হোক, কিন্তু একটা স্ট্রাকচার ডেভেলপের পথে ছিল। প্রাইমারি হেলথ সেন্টারগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বা উঠে গেছে। তা সেখানে যারা কাজ করছো তাদের কি অবস্থা? সেখানে তো ডাক্তার নেই আর, তাহলে সেইখানে আছে কারা? সেইখানে আছে হচ্ছে এই আশা দিদিরা। তারা ইমিউনাইজেশন থেকে শুরু করে, কন্ট্রাসেপটিভ ইউজ থেকে শুরু করে, কোন ছেলের কবে ইমিউনাইজেশন লাগবে থেকে শুরু করে, প্রসূতি মা আয়রন ফলিক অ্যাসিড খাচ্ছে কি খাচ্ছে না থেকে শুরু করে, এই যাবতীয়টা এদের দ্বারা পরিচালিত হচ্ছে। বিনিময়ে কত টাকা পায় এই আশার কর্মীরা? বিনিময়ে 5250 টাকার কাছাকাছি। তাহলে পার ডে যদি হিসাব করেন, ওই 150-200 টাকার কাছাকাছি হয়তো একটা, সেরকম ন্যূনতম মজুরির চাই তো অনেক কম। অনেক কম, অনেক কম। তাহলে তাদের এই যে দাবি, সেই দাবি তো একদম যথেষ্ট একটা ন্যায়সঙ্গত দাবি। শুধু আশাকর্মীদের জায়গা, মানে অবশ্যই এটা ন্যায়সঙ্গত দাবি, এই নিয়ে কোনো দ্বিমতেই নেই। এর পাশাপাশি প্যারামেডিক্যাল ছাত্র, মেডিকেল টেকনিশিয়ান, যারা এই যে ল্যাব টেস্ট যে হবে, তাহলে কবে হবে, কত তাড়াতাড়ি আমি রিপোর্ট দিতে পারবো। এই যে টেকনোলজির উন্নতি হয়েছে, তার সাথে তো আমাকে ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে আসতে হবে। তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি পৌঁছে দিতে হয়, তাহলে তো আমার একটা সদিচ্ছা লাগবে। তাহলে এই সদিচ্ছাটা যদি আমার না থাকে, তাহলে যে আলোচনাটা করছিলাম, প্রাইমারি হেলথ সেন্টারটা সাইনবোর্ডের জায়গাতে পরিণত হয়েছে। এবার থাকলো বিপিএসসি, মাঝখানে একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আর মেডিকেল কলেজ। তাহলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে আমরা সিনিয়র রেসিডেন্টকে দিয়ে চালাচ্ছি। তাহলে আমার ধরুন পোস্টিং দিল, সত্যিকারের মনের সদিচ্ছায় যে খুব ভালো ডাক্তারিটা করুক অনেকের, এবং সমস্ত এসআররা মন দিয়ে ডাক্তারি করুক, আমরা তার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই সৎ উদ্দেশ্যটা ধরুন আজকে এই সরকার নিয়ে আমাদেরকে ধরুন পাঠালো। তাহলে দেখা গেল যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার অনুপাতে একটা সময় হয়তো চন্দ্রকোনা রোডের যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সেখানে অপারেশন হচ্ছে। এবার যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হলো, এর কিছুটা ডেভেলপ হলো, তাহলে এইখানে তো একটা স্থায়ী নিয়োগের পথে আমাকে যেতে হবে, যাতে এই ডেভেলপটা দিয়ে ওই এলাকার মানুষজন এই পরিষেবাটা কন্টিনিউ পায়। কিন্তু আমার তো পুঁজি 1 বছরের, তাহলে আমি চলে গেলাম। তারপর তারপরে কি রিপ্লেসমেন্ট হচ্ছে না, তারপর যখন রিপ্লেসমেন্টের প্রশ্ন আসছে, সেই জায়গায় বাকি যে স্ট্রাকচারটা তৈরি করছে, তাহলে সুপার স্পেশালিটি যদি আমি ওখানে নিয়োগ না করি, আমি একজন সিনিয়র রেসিডেন্ট একা আছি, একা কুম্ভ দ্বারা আমি রক্ষা করে যাবো। তাহলে এই দিয়ে আমি দিনে 2টো করতে পারি, 3টে করতে পারি, কিন্তু এইটাকে ডেভেলপ করে একটা ইউনিটের আকার দেওয়া, যে সোমবার, বুধবার, শুক্রবার সার্জারির আউটডোর হয়, এখান থেকে ভর্তি হয়, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার অপারেশন। তাহলে এটা তো স্ট্রাকচার দিতে হবে। তাহলে 3 জন লোক লাগবে ওখানে, আপনি ওখানে একজনকে দিচ্ছেন। তাহলে এই যে যতটুকু হচ্ছে, সেটা হচ্ছে না। তাহলেই এত সুপার স্পেশালিটির নাম দিয়ে এত নীল সাদা ঝকঝকে বিল্ডিং করার কি দরকার? না, বিল্ডিংটা তো একটা অর্থ দরকার, না আমরা কাজ করবো কি করে? তাহলে বিল্ডিং হয়েছে, সেটা ঠিক, এটা মানে দেখা যাচ্ছে বাস্তবে। কিন্তু বিল্ডিং এর ভিতরে যখন আমরা ঢুকছি, হ্যাঁ, তাহলে সেখানে ডাক্তার থাকতে হবে, নার্স সিস্টার থাকতে হবে, প্যারামেডিক্যাল স্টাফ থাকতে হবে, ওটি হলে ওটি টেকনিশিয়ান থাকতে হবে, জিটিএ থাকতে হবে, এবং হচ্ছে যে এক্সেসরি যারা ওয়ার্কার আছেন তাদের থাকতে হবে, গ্রুপ ডি থেকে শুরু করে যাবতীয় ওয়ার্ক। তাহলে এই ফুলটা যদি আমি না তৈরি করতে পারি, উলুবেড়িয়া মেডিকেল কলেজ সাম্প্রতিককালে জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনা ঘটলো। এইখানে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফান্ডের টিম গেল, দেখা গেল যেটাকে মেডিকেল কলেজগুলো প্রজেক্ট করা আছে, সেই মেডিকেল কলেজটাতে তালা মারা আছে। বাইরে থেকে দেখবেন একটা ঝাঁ চকচকে বিল্ডিং, ওই রোডটার উপর দিয়ে গেলে, হ্যাঁ, মানে আমরা বন্ধুরা বলছে আমার যে ভাই এটা তো পুরো স্ক্যাম হয়ে গেল। তাহলে একটা বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিংটার ব্যবহার হয় না,
উলুবেড়িয়ার পাশে যে হসপিটালটা আছে এই হসপিটালটাকে কেন্দ্র করে মানে ডাক্তাররা চিকিৎসা করছে। তাহলে এই যে মেডিকেল কলেজকে কেন্দ্র করে আমরা কার্ডিওলজি রাখবো, নিউরোলজি রাখবো, নিউরো মেডিসিন রাখবো, সিটিভিএস রাখবো, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি তো থাকবেই। তাহলে আমি মেডিকেল কলেজ মানে কি? এই সবগুলো তো মেডিকেল কলেজ। মেডিকেল কলেজেও যদি জেনারেল মেডিসিন আর জেনারেল সার্জারি দিয়ে শেষ হয়ে যায় তাহলে কি মেডিকেল কলেজ হলো? সে যখন হায়ার সেকেন্ডারি রেফার করতে যাবে তাহলে স্বাভাবিকভাবে তাকে কলকাতা আসতে হবে। তাহলে এই কলকাতার পর আপনি বারেনটা দিলেন, আর আপনি চাইছেন যে একদম সলিড ডাক্তার তৈরি হবে মেডিকেল শিক্ষা। তাহলে এই যে তাহলে কি উলুবেড়িয়া মেডিকেল কলেজে যারা এনরোল্ড হয় তারা পড়ে কোথায়? একটা তার পাশে একটা হসপিটাল আছে, আর এই যে ঝাঁ চকচকে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা প্রয়োজন পড়ছে না ব্যবহার করার। তাহলে পড়াচ্ছে কোথায়? পড়াচ্ছে তার পাশে ছোট একটা বিল্ডিং আছে, সেখানে তাদের এডুকেশন চলছে। কিন্তু ওই যে নম করে একটু গঙ্গা জল ছিটিয়ে যতটুকু করা যায়, মানে এখান থেকে এমবিবিএস হচ্ছে। এমবিবিএস হচ্ছে। কিন্তু এখানে তো প্রশ্নটা হচ্ছে বারবার যে এটা দিয়ে এমবিবিএস হচ্ছে, কিন্তু তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে। এবার এই ডাক্তারদের যে পরিমাণ কোয়ালিটি নিয়ে তৈরি হয়ে আসা উচিত ছিল, সেই কোয়ালিটিটার জন্য তাকে যা যা সাপোর্ট সিস্টেম দেওয়া উচিত সেই সাপোর্ট সিস্টেমটা কি আছে? না, ডিগ্রি হয়তো তারা পাচ্ছে, হ্যাঁ, ডিগ্রি তারা পাচ্ছে। কিন্তু আজকে ধরো তোমরা যেভাবে এমবিবিএস হয়েছে ওরা তো সেভাবে এমবিবিএস হচ্ছে না। হচ্ছে না, তাহলে তার কার্ডিওলজির পার্টটা, হ্যাঁ আমি বলছি না একটা এমবিবিএস ডাক্তার কার্ডিওলজি সম্পর্কে সব জানবে, ঠিকই জানবে না, কিন্তু একটা চেস্ট পেন এলে বা একটা ইসিজিতে আমি যখন এমআই সাসপেক্ট করছি আমার কি করা উচিত, তার টাইম ডিউরেশন অনুযায়ী সাইন্টিফিক যে আমাদের গাইডলাইন আছে সেই গাইডলাইন মানে কি করা উচিত, কি করা হয়, এটা তো হাতে কলমে শিখতে হবে আমাকে। তাহলে আমাদের এই ইন্টার্নশিপ হাউস টার্নশিপটা হয় কেন? আমি যা 4 বছর 4.5 বছর পড়লাম তার একটা হাতে কলমে শিক্ষা। তাহলে এই হাতে কলমে শিক্ষাটা যদি আমি না পাই, এই শিক্ষার মধ্যে আমি অনেক কিছু নতুন শিখি, এবং আমি যা শিখেছি পড়েছি মাথায় যা আছে সেটাকে একবার ঝালিয়ে নেওয়ার ব্যাপার আছে, ফলিত লেভেল। তাহলে এই ফলিত লেভেলের এক্সপিরিয়েন্সটা যদি না ওই ছাত্রছাত্রীদের মধ্যে উঠে আসে তাহলে ডিগ্রি হয়তো পাবে সবাই, কিন্তু সোসাইটি অসম্পূর্ণ ডাক্তার সোসাইটিকে যে সার্ভ করার প্রশ্নটা আছে, আমি ডাক্তার হচ্ছি কিসের জন্য? এই সমাজের মানুষজনকে দেখবো বলেই তো ডাক্তার হচ্ছে। তাহলে সেই জায়গাটায় যদি আমার ইমপ্লিকেশন কম থাকে তাহলে স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা ইনকনফিডেন্ট থাকে। এই ইনকনফিডেন্টটা আমাকে যে কনফিডেন্ট হলে আমি আনন্দ পাই, আমি একজনকে সুস্থ করে তো একটা আনন্দ পাই, হ্যাঁ, তাহলে এই আনন্দটা যদি আমি না পাই তাহলে তার বিকাশের জায়গাটা তো কোনো না কোনো ভাবে হ্যাম্পার হচ্ছে, এটা তো কখনোই আমরা চাইতে পারি। আচ্ছা, কামিং ব্যাক টু আরজিকর, সিবিআই যে পারলো না, মানে এখন যদি তোমাকে বলতে মানে ডাউন দ্য মেমোরি লেন গিয়ে, তাহলে হোয়াট আর দ্য রিজনস ইউ উইল আইডেন্টিফাই যে কারণে সিবিআই পারলো না? এটাকে আমরা তো বলি সব ইচ্ছার অভাব, তো না না, এইরকম ভাবে আমি বলবো না। আমি যেটা বলবো সিবিআই পারলো না এটাই বলবো না, আমি বলবো সিবিআই করলো না। ওকে, কেন বলছি এই কথা? মানে আমি 172 পাতার শিয়ালদা কোর্টের যে ট্রায়ালের জাজমেন্ট, এই জাজমেন্ট হয়তো 10 থেকে 12 বার পড়ে দেখেছি, যে বিচারকের মাইন্ডে কি আছে এটাকে বোঝার জন্য। বা ওইখানে তো ক্রাইমের একটা বর্ণনা দিয়েছে, বিভিন্ন লোকের বিভিন্ন যারা উইটনেস হয়েছে তাদের সাক্ষ্য আছে, তারা থানার সাক্ষ্য আছে, রাজ্য প্রশাসনের দিক থেকে যারা ছিল সাক্ষ্য আছে, সিপি বিনীত গোয়েলের সাক্ষ্য আছে, সিবিআই কিভাবে কেসটাকে প্রেজেন্ট করতে চাইছে তার লেখা আছে। তাহলে এই পুরোটাকে যখন আমি পড়ছি তখন আমার মনে হচ্ছে সিবিআই করলো না। তাহলে কেন বলছি এই কথাটা, এবং আপনি যে প্রশ্নটা করছেন এইটা আজকের দিনে খুবই প্রশ্ন হচ্ছে, যে আমি ধরে নিলাম একজন এই মার্ডারটা, রেপ এবং মার্ডারটা করেছে, সেটা সঞ্জয় রায় 10 তারিখ রাজ্য পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। তাহলে সিবিআই ঠিক করলো যে এই ব্যক্তি হচ্ছে দোষী। তাহলে আমি যখন ঠিক করে নিলাম এই ব্যক্তি দোষী, আমার ভিশনে আপনি চলে গেলেন, তাহলে সিবিআই কিসের বেসিসে করলো? তাহলে সিবিআই যেটা করলো তদন্ত, সেটা হচ্ছে এই ব্যক্তিটাকে আমি ফাঁসি দেবো, যাবজ্জীবন দেবো, অমুক দেবো, এইটার জন্য যা ইনভেস্টিগেশন করা প্রয়োজন সেই ইনভেস্টিগেশনটা তারা করলেন। তাহলে সিবিআই ভিশনটা যদি হতো যে এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনায় আর কি কি পার্ট আছে, এরা কি ডিনোভো ইনভেস্টিগেট করলোই না? করলো না। এবং এইটা যদি পড়ে দেখেন, এই এই চিন্তাটার শিকার যে শুধু সিবিআই হয়েছে তা নয়, এই চিন্তাটার শিকার সিবিআই হয়েছে, এই চিন্তাটার শিকার আমাদের বিচার ব্যবস্থাও হয়েছে। যখন নানা ত্রুটি আসছে সিবিআই ইনভেস্টিগেশনে, নানা প্রশ্ন আসছে, যে ব্লুটুথ হেডফোনের একটা থিওরি এসেছিল, তাহলে ব্লুটুথ হেডফোনটার সাথে সঞ্জয়ের মোবাইলের যে কানেকশন, যে কমিউনিকেশন, এটা এস্টাবলিশ হয়ে যেত।
তাহলে এই কমিউনিকেশনটা কিভাবে হলো স্টাবলিশড, এটার ডিটেলস আমি যাবো তো। ওখানে বলছে যে 10 তারিখ টালা থানার আইও যিনি ছিলেন সঞ্জয়কে ডাকা হলো, মোবাইলে চার্জ নেই, সেই মোবাইলটা চার্জের জন্য টালা থানায় পাঠালো। টালা থানা থেকে মোবাইলটা এলো হচ্ছে সব চার্জ হওয়ার পর পিজিবি বিল্ডিং মানে আরজি করে, যেখানে সঞ্জয়কে তারা ডিটেইন করছিল। তাহলে এই মাঝখানে এই মোবাইলে কি হলো, এই মোবাইলে ব্লুটুথটা কানেক্ট করার ওই সময় কোনো চেষ্টা হয়েছে কিনা, না ওই সময় তা আগে থেকেই তার কানেক্টেড ছিল, এই সম্পর্কে একটা সুস্পষ্ট ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন ছিল। বা উল্টো পক্ষের আইনজীবী যারা ছিল তাদের দিক থেকে ওই প্রশ্নটাকে পিন পয়েন্ট করে চেপে ধরার প্রশ্ন ছিল। আমরা ট্রায়াল কেন করি, আর্গুমেন্টের জায়গা থেকে তো, সত্যটা পৌঁছানোর জন্য। তাহলে এইখানে যখন ফিক্স হয়ে যাচ্ছে যে আমি মনে করি একজন, তাহলে আর আমি বাকি কেন খুঁজতে যাবো? আমি ধরে নিলাম আপনার এই রোগটাই হয়েছে এবং তার জন্য আমি ইনভেস্টিগেশন দিলাম, কমপ্লিট করার জন্য ট্রিটমেন্ট দিলাম, আপনি ভালো হয়ে গেলেন, খেল খতম। আমি ভাবলাম যে না, এটা মনে হচ্ছে হবে, ওষুধ দিলাম সিমটোমেটিক, কিন্তু আরেকটা পার্ট একটু দেখা দরকার। এই পার্টটাতে সিবিআই গেল না, বা আমার দিক থেকে তৎকালীন আইনজীবী বৃন্দাকর ভার উনিও গেলেন না, আমাদের বিচার ব্যবস্থাও গেল না, টালা থানার যারা তদন্তকারী সংস্থা ছিল তারাও গেল না। এদের মধ্যে কে কতটা সৎ ছিল, কে কতটা অসৎ ছিলেন, এই প্যারামিটার আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি একটা মেন্টাল মাইন্ডসেট থেকে, আমি যদি ধরেই নিয়ে একজন ক্রাইম করেছে, আমি ক্রাইম করছি, যদি আপনি ধরে নেন আপনি তদন্তকারী সংস্থা, আপনি অন্য কিছু ভাববেন কেন, আমাকে কিভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেটা আপনি চিন্তা করবেন। যেটা দেখুন সিবিআই ইন্টেনশনে পরিষ্কার যে আমরা ওকে ফাঁসি দেবো, আমরা ওকে ওই দেবো, আমরা ওকে সেই দেবো। কিন্তু আপনার তো উচিত ছিল যে আর কি কেউ নেই না আছে, তাহলে যে তারা সিএসএফ এর রিপোর্ট তৈরি করছে, ডিএনএ রিপোর্ট তৈরি করছে, পোস্টমর্টম রিপোর্টকে অ্যানালাইজ করছে টিম দ্বারা, তাদের ইন্টেনশন গুলো থেকে এইগুলো পড়লে একটা জায়গায় কন্ট্রোল হচ্ছে যে আমি ধরে নিয়েছি একজন, সিসিটিভি রিপোর্টে তারা কোর্টে প্রমাণ হিসেবে দেখাচ্ছে, সেখানে আইডেন্টিফাই করছে একজনকে, সঞ্জয় দেব। তার মানে আমি ধরে নিয়েছি একে, আমি সিসিটিভিতে দেখতে পেলাম কি পেলাম, আর অন্য কেউ আছে কিনা এটা আমি খুঁজে দেখলাম না। তাহলে এইটা ডাউন দ্য লেন গিয়ে আমার মনে হয় সিবিআই এর দিক থেকে, আমাদের বিচার ব্যবস্থার দিক থেকে, বা যাদের উপর তদন্ত ভার ছিল তাদের দিক থেকে একটা ফেলাসি হয়েছে বলে মনে হয়। না, কিন্তু সিবিআই কে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল যে সিআইডি যে পথে চলেছে সেই পথে যাওয়ার জন্য তো নয়, নয়, মানে ওপেন মাইন্ড নিয়ে জিনিসটাকে দেখা উচিত ছিল। তাহলে এই যে সিবিআই কি তারা খাটনি করবো না বলে করলো, নাকি ইট ইজ এ ম্যাটার অফ সাম আন্ডারহ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, নাকি দে আর হেভিলি ব্রাইট, হোয়াট ইজ দ্য প্রিজাম্পশন? না, এইখানে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে শুরুর দিকে যখন ঘটনাটাকে আমরা দেখছি, হ্যাঁ, তখন শুরুর দিকে দেখে মনে হচ্ছে যে আমরাও তো চিন্তা করছি যে আমরা একটা মেডিকেল কলেজে পড়ছি, আমরাও ডিউটি করছি, আমাদের ফিমেল কলিগরাও আমাদের সাথে ডিউটি করছে, তাহলে এই ধরনের ঘটনা আমরা ভাবতেই পারছি না। তাহলে আবার যখন আমরা ভাবছি যে কেন হতে পারে, এই জায়গা থেকে নানান প্রশ্ন আসছে আমাদের মনের মধ্যে, সেই প্রশ্নগুলোকে আমরা মেলানোর চেষ্টা করছি। এবার এই প্রশ্নগুলোকে মেলাতে গেলে দেখা গেল, যখন আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে এই ঘটনাটাকে পরিষ্কার ইনভেস্টিগেশনটাকে হাসাব করার চেষ্টা হচ্ছে লোকাল অথরিটি, সন্দীপ ঘোষ থেকে শুরু করে তার যে টিম, সেই টিম এবং রাজ্য সরকারের দিক থেকে এই জায়গাটাকে খুব পরিষ্কার ভাবে মানে দিনের আলোর মতন দেখা যাচ্ছে। ভ্যান্ডালিজম হচ্ছে, এই হচ্ছে, নানান ঘটনা ঘটছে, এবং যেসব তথ্য প্রমাণগুলো উঠে আসছে সেটা একটা পরিষ্কার। তাহলে স্বাভাবিকভাবেই আমি যেটা মনে করি যে স্বাস্থ্য দুর্নীতি হতে পারে সেটা, বা হতে পারে এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসতো যেটা রাজ্য প্রশাসন বা লোকাল অথরিটি যারা ছিলেন, সন্দীপ ঘোষ সহ প্রিন্সিপাল সহ বাকি যারা ছিলেন, তাদের ক্ষেত্রে একটা ডিসকমফোর্ট বা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হতো বলে আমার মনে হয়। তাহলে সিবিআই করলো না, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকতেই পারে, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং যখন হয়েছে আমাকে তো টেবিলে কেউ বসায়নি, বা আমিও দেখিনি কোন টেবিলে তারা বসে আলোচনা করেছে। কিন্তু এই যে সমস্ত এবং এই আন্ডারস্ট্যান্ডিং বলুন আর একটা জায়গায় হাসাব করার কথাই বলুন, এই 172 পাতার জাজমেন্টটা পড়লো এটা বোঝা যায় কিরকম। দেখুন, এইখানে বিচারক বলছেন যে এসআই যিনি ছিলেন তিনি এই ভুল করেছেন, সিপি এই বিনীত গোয়েল এই ভুল করেছেন, রাজ্য প্রশাসনের এই কর্তা ব্যক্তিরা এই ভুল করেছেন। সিবিআই ইনভেস্টিগেশনটা করেইনি। আপনি যে কথাটা বললেন যে পুলিশ যেখানে শেষ করেছিল, সিবিআই তো এই 14 মধ্যে একটু ঘোরাফেরা করে ঘর চলে গেল। তাহলে এই জায়গাতেই আছে। তাহলে আপনি এবার ভাবছেন যে এত ক্রিটিসিজম হলো, এবার তো শাস্তি হবে। এইখানে বিচারক একটা অপূর্ব যুক্তি দিলেন যে ডিরেলমেন্ট অফ প্রফেশনালিজম, মানেটা বলছে
যে আমার গ্লাভস পরে অপারেশন করা উচিত, ঠিক আছে? তাহলে আমি গ্লাভস পরে অপারেশন করলাম, পেশেন্ট সুস্থ হলো, বাড়ি চলে গেল। আমি খালি হাতে অপারেশনটা করে দিয়েছি, গ্লাভস করিনি। এর ফলে ইনফেকশন হলো, পেশেন্ট মরে গেল, ডাক্তার হিসাবে আমাকে ধরলে না, তাহলে আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু কি হলো এখানে, বিচারক আমাকে শাস্তি দিলেন না কেন? না, আমার ম্যাল ইন্টেনশন কিছু ছিল না, আমি আনপ্রফেশনাল ওয়েতে কাজটা করছিলাম। তাহলে প্রফেশনালিটিটা মেনটেন করা উচিত ছিল। এই যে টানা থানার মোবাইল নিয়ে যাওয়া, নিয়ে আসা, ব্লুটুথ কমিউনিকেশন, যা কিছু অসঙ্গতি এসছে, এগুলো অল আর আনপ্রফেশনাল ওয়ার্ক। সিপি বিনীত গোয়েল যে ভুল করেছেন, এটা আনপ্রফেশনাল ভুল। এসআই যেটা ভুল করেছেন, রাজ্য প্রশাসন যা ভুল করেছে, লোকাল অথরিটি সন্দীপ ঘোষ যা ভুল করেছে, এগুলো আনপ্রফেশনাল, এদের ম্যাল ইন্টেনশন ছিল। এই দিয়ে এরা সব চলে গেল। এটাও তো একটা আরোপিত সংখ্যা। না, আরোপিত আমি কেন বলছি না, আমি এটা মানতে কেন রাজি নই? মানতে রাজি নই এই জন্য যে একজন যদি হয় এই ঘটনার সাথে যুক্ত, এটা আমি কখনোই মানতে পারবো না। সেটাই বলছি, আমি বলছি যে এইভাবে জিনিসটাকে দেখা, যে এটা সবকিছুই হচ্ছে আনপ্রফেশনাল, অ্যাকচুয়ালি নট প্রিমেডিটেটেড, তাই তো? সেটা সপক্ষে তো কোনো যুক্তিই নেই। না, এইখানে যুক্তি যেটা, সেটা হচ্ছে যে যদি বলেন একজন, তাহলে পোস্টমর্টম রিপোর্ট তো একজনের কথা বলছেন। যে পরিমাণ ইনজুরি আছে তার শরীরে, তাহলে স্মুথারিং হচ্ছে, থ্রোটলিং হচ্ছে, যেটা কজ অফ ডেথ, প্লাস অ্যাসল্ট হচ্ছে, একজন একসাথে করছে একটা সেমিনার রুমে, কিভাবে সম্ভব? আমি ধরে নিলাম যে এটাও সম্ভব হতে পারে, যে তাকে কোনো স্টুফাইডিং এজেন্ট খাইয়েছিল, সেখান থেকে হতে পারে। যদি এটা হয়, তাহলে তার প্যারাইটাল বোনের যে ইনজুরি আছে, মানে আমি যদি একজন অবচেতন অবস্থায় থাকি, তাহলে তার মাথা ফুটে মারতে যাবো কেন? যদি না মারি, তাহলে এই হাড়টা ইনজুরি হবে কেন? তাহলে হওয়ার কথা না, তাহলে অবচেতন ছিল। আবার আপনি যান সিবিআর তৈরি করা সিএসএফএল রিপোর্ট, সিবিআর তৈরি করা রিপোর্ট, তারা হোল সেমিনার রুম থেকে শুরু করে জায়গাটাকে তারা 3D স্ক্যান করেছে। 3D স্ক্যান করে তারা বলছে যে কোথাও কোনো ফাইটিং এবং স্ট্রাগলিং এর সাইন নেই। মানে কাঠের কোনো সমস্যা হয়েছে, বেড কভারটার কোনো চেঞ্জ হয়েছে, জুতোর কোনো চেঞ্জ হয়েছে, ওই আশপাশের যে জিনিসপত্র গুলো ছিল তার কোনো চেঞ্জ হয়েছে, এই ধরনের সাইন তারা সেমিনার রুম এবং যে জায়গাটা ভাঙা হয়েছে এর মধ্যে তারা পায়নি। তাহলে ক্রাইম অফ সিনটাই কোথায়? তাহলে আপনি একটা ট্রায়াল করে দিলেন, ট্রায়ালের মাধ্যমে একজনকে কনভিক্টেড করে দিলেন, অথচ আপনার ক্রাইম সিনটাই একটা কোয়ারেবল প্রশ্নের মধ্যে থাকলো। ডিএনএ রিপোর্ট, এরা যেটা যুক্তি দিল যে কন্টামিনেটেড হয়েছে, হতে পারে কন্টামিনেটেড হয়ে থাকতে পারে, আমি ধরে নিলাম যা আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচার কন্টামিনেটেড হয়েছে। তাহলে যদি কন্টামিনেটেড হয়েও থাকে, তারপরেও ডিএনএ অ্যানালাইসিস করে যা দেখা যাচ্ছে যে সেখানে মিনিমাম 1 ফিমেল পার্সন মাস্ট বি প্রেজেন্ট, 5 to 6 হতেই পারে। যদি কন্টামিনেটটা ধরে নিই, তারপরেও একজন ফিমেল মাস্ট থাকবে, এটা ডিএনএ অ্যানালাইসিস রিপোর্ট আসছে। কেন লাগবে? কারণ ডিএনএ ম্যাচ করে যখন আমরা দেখছি, যখন ডিএনএ প্রত্যেকটা এরিয়া থেকে স্যাম্পল নিয়েছে, সেই স্যাম্পলটাকে তারা ম্যাচ করেছে, এবং যে স্টাডি পপুলেশনটাকে নিয়েছে, এই স্টাডি পপুলেশনটা কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড স্টাডি পপুলেশন। মানে যিনি বা যারা এই পরীক্ষাটা করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে কাজটা করেছেন। কিন্তু রিপোর্টে দেওয়ার সময় যে ইমপ্রেশন গুলো পরপর দেওয়া উচিত, সেই ইমপ্রেশনে শুধু কন্টামিনেটেড দিয়ে উনি ছেড়ে দিয়েছেন। তারপরও এই রিপোর্টটাকে আরো যে ডিটেল অ্যানালাইজ করা প্রয়োজন ছিল, যে এতগুলো পাওয়া যাচ্ছে, এটা কি অনলি কন্টামিনেটেড? কন্টামিনেটেড মানে ধরুন আপনার পোস্টমর্টম এই টেবিলটার উপর হয়েছে, আপনি চলে গেছেন, আমার ডেড বডিটা ওখানে তুলে ওখানে পিএমটা করেছে, তাহলে বিভিন্ন লালা স্যালাইভা তার বডি আমার শরীরে লেগে থাকতে পারে, হতে পারে এটা। এই অর্থে তারা এটাকে কন্টামিনেটেড বলছে। কিন্তু ফরেনসিকের মানে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কন্টামিনেটেড ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম। ওখানে কন্টামিনেটেড বলতে এক্সট্রা ডিএনএ যে আছে, এইটাকে তারা কন্টামিনেটেড বলছে। মানে আমার ক্রোমোজোম অনুযায়ী 6-12 পাওয়া যাচ্ছে, কিন্তু 6-12-র সাথে দেখা যাচ্ছে 13-র একটা প্রেজেন্স আছে, তাহলে এই 13টা এগুলো বলতে, তাহলে এর তো একটা সাইন্টিফিক লজিক্যাল ব্যাখ্যা লাগবে। তাহলে এই ব্যাখ্যা তো তারা গেলেন না। কারণ কেন গেলেন না? যে আমি তো ঠিক করে নিয়েছি ইনি, তাহলে আমি ঠিক করে নিই যদি ইনি, তাহলে 13 এলো না 15 এলো না, ক্রোমোজোমে কি এলো না, সিএসএফএল রিপোর্ট কি এলো, আমার কি আছে? তাহলে তো দেখা যাচ্ছে যে এই কমপ্লেক্সিটিটাও ইজ নট সিবিআই অ্যালোন। সিবিআই এই ধরনের একটা সঠিক ইনভেস্টিগেশনের জন্য যে যে উপাদানের উপর নির্ভর করেছে সেগুলো ইকুয়ালি সব, যদি ডিএনএ কন্টামিনেটেড বলে ছেড়ে দেয়, যদি আর বাকি যেসব সাইন্টিফিক তথ্য
which do not lead to any conclusion, এবং আলটিমেটলি ইট বিকামস আনপ্রফেশনালিজম, তাহলে সিবিআই জায়গায় যদি তুমি থাকতে তো তুমি কি করতে? স্বাভাবিকভাবে আমি তো এই প্রসেসে যেতাম না। আমি মানে আমরা এবং আন্দোলনকারীরাও যে কথাটা আমরা হোয়াট শুড হ্যাভ বিন অ্যান আইডিয়াল ইনভেস্টিগেশন? আইডিয়াল ইনভেস্টিগেশন যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে সমস্ত প্রেক্ষাপটটাকে, যে কেন একজন রেপ এবং মার্ডার হবে একটা মেডিকেল কলেজে অভ্যন্তরে, এর তো কিছু কারণ থাকবে। তাহলে এই কারণটাকে অনুসন্ধান করা দরকার, মোটিভটাকে। এই মোটিভটাকে যদি আমি এলিমিনেট না করতে পারি, দেখা গেল তাহলে তো ভবিষ্যতে কাল বা পরশু এই ধরনের ঘটনা ঘটবে না, কে বলতে পারে। তাহলে এই মোটিভটাকে কেন্দ্র করে ক্লিয়ার, এরা 172 পাতার ডাকুমেন্টে তারাও একটা মোটিভ দিয়েছে। তারা যে মোটিভটা দিয়েছে সেটা হচ্ছে যৌন লালসা। সঞ্জয়ের যে পরিমাণ যৌন লালসার জায়গা ছিল সেই জায়গা থেকে সেই কাজটা করেছে। কিন্তু এই লজিকটাকে যদি দেখতে হয়, তাহলে এই যে যাবতীয় যে একগুচ্ছ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার তো আমরা পাচ্ছি না। একটা সিভিক লালসারও তো একটা অ্যান্টিসিডেন্ট থাকে। একজনের ভূমিকা বলতে যাওয়া এক জিনিস, এক্স্যাক্টলি একটা হাসপাতালে মানে হাস্যকরের, মানে এইটাই বলছি, মানে শুধু সিবিআই কে, মানে স্বাভাবিকভাবে তারা ইনভেস্টিগেশন অথরিটি, সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি তাদেরই। যদি আমি বড় একটা অপারেশন করি, তাহলে আমি যেমন মনে করবো যে হ্যাঁ আমি সবচেয়ে ভালো কাজ করলাম, হ্যাঁ আবার যদি পেশেন্টটা মারা যায় তাহলে ব্যর্থতার দায় আমার থাকে, তখন সিস্টারের ঘাড়ে দায় চাপাবো আর প্যারামেডিক্যাল স্টাফদের ঘাড়ে দায় চাপাবো, এটা তো হতে পারে না। তাহলে স্বাভাবিকভাবে ইনভেস্টিগেশনটাতে যারা যারা যুক্ত ছিলেন অল, সেটা ডালা থানা, সেটা রাজ্য প্রশাসন, মানে কলকাতা পুলিশ, সিপি, শুরুতে এসআইটি তদন্ত প্রক্রিয়া যেভাবে চলেছিল, তারা সিবিআই এবং কোর্ট মনিটর করছিল। কিন্তু হ্যাঁ সম্মান রেখেই তাদের প্রতি বলছে, হ্যাঁ তাদেরও মনিটরিং এ যদি আমি ঠিক করে নিই যে একজনই তো ধরে দিয়েছে, ওকে দিন, তাহলে আমাদের দুয়ে দুয়ে চার মিলে গেল আত্মসংখ্যা। তার মানে সাইলেন্ট কমপ্লিসিটি অফ এভরি স্টেক হোল্ডার, এভরি প্রত্যেকটা, সেটা টালা থানা থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে সিবিআই, এবং বলতে দুঃখজনক হলো একটা অর্থে বিচার ব্যবস্থা। অল কমপ্লেক্সিটির জন্য, মানে শুধু যে অভয়ার মার্ডার হয়েছে তা নয়, এই ইনভেস্টিগেশনটা, বিচার ব্যবস্থা, বিচারের বাণী যেটা আমরা জানি সেটা কিন্তু ইজ ডিফাইন্ড বাই ল, অ্যান্ড ল ডিফাইন্ড বাই দ্য কৌশলী, তাই তো? সুতরাং এই 8 মাসে তো সেই অভিজ্ঞতা অর্জন করলাম। হ্যাঁ, এখন যদি সিবিআই এর যারা কাউন্সিল তারা যদি ফেল করে কিংবা না প্রমাণ করতে চায়, তাহলে বিচারপতি তো হাত পা বাঁধা। তো বিচারপতি তো ঠিক সেটাই করবে যেটা তার চোখের সামনে ভাবছে এবং আইন আছে। হ্যাঁ। সেই হিসেবে এই যে শিয়ালদা কোর্টের যে ট্রায়াল, সেই ট্রায়ালে তিনি সব পয়েন্ট আউট করলেন, কিন্তু কেন শাস্তি দিল না? তাহলে ইনভেস্টিগেশনের সেই পরিমাণ সাপোর্টিভ এভিডেন্স নেই। তাহলে স্বাভাবিকভাবেই যখন সেই জায়গাটা আসছে না এবং একজনকে ফিক্স করে নেওয়া হচ্ছে, তাহলে ডিরেলমেন্ট অফ প্রফেশনালিজম দিয়ে তিনি বাদ চলে গেল। তাহলে মানে ধরো এবার যদি তোমাদের দিকটা আমি দেখাই, ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি হোয়াট ইউ আর সেইং মে বি ট্রু, যে ওখানে একাধিক লোক ছিল, একজন মহিলা তো ছিলই। সিবিআই এর উপর নির্ভর কেন করতে হবে? এটা ছাত্র ওখানে যারা ছিল তারা আইডেন্টিফাই করতে পারলো না? আমার বক্তব্য হচ্ছে আমরা যদি কলেজ ছাত্র হই, আমাদের কলেজের ভিতরে ক্যান্টিনে বলো, কমন রুমে বলো, বা যেখানেই যাই সেমিনার রুমে, আমরা তো একটা জায়গা, আমরা তো প্রথম আমরা ইনভেস্টিগেট করে আমরা কালপিটকে বের করে এমন পেলাবো যে মানে তারপরে পুলিশকে হাতে তুলে, এটাই তো ছাত্র সমাজের ধর্ম। ঠিকই। কিন্তু তোমরা এটা তো কিছুই করতে পারবে না। এখানে যেটা বলার সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনে যারা ডিউটিতে ছিলেন, অন ডিউটি যারা ছিলেন, স্বাভাবিকভাবেই তাদেরকে এসআইটি তদন্তের জন্য ডেকেছে শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে 9 আগস্টের দিন থেকে এই এডিশনাল সিপি যিনি ছিলেন তার আন্ডারে যে এসআইটি তৈরি হয় তার আন্ডারে ইনভেস্টিগেশন করছে। সিবিআই এলো, পলিগ্রাফিক টেস্ট থেকে শুরু করে তারা যাবতীয় কিছু করলেন। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিস্টার, নার্স, সিবিআই তাদেরকে ডাকছে। সিবিআই ঘটনাক্রমটাকে বোঝার জন্য আমাদের হেল্প নিতে চাইছেন। তাহলে এইখানে যেটা চলে এলো সেটা হচ্ছে, আমি যখন ধরুন আপনি ভাই কি হয়েছে বল, আপনি যেটা বলছেন যে ধরে ওকে বসা, সিবিআই সে বলছে ভাই সিবিআই আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আচ্ছা যা ঘুরে আয়, আমি যা জানি সব বলে এসছে। এবং দেখা যাচ্ছে পলিগ্রাফিক টেস্ট হলো, তাদেরকে জেরার জন্য ডাকা হচ্ছে, এবং আমাদেরই তো বন্ধু বান্ধব, তাহলে তারা যাচ্ছেও। এইখানে একটা
পরিষ্কার কথা বলে রাখতে চাই, আমরা যখন আন্দোলন করছি বা আন্দোলনের জায়গাতে আসছি, তখন আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে আমরা পরিষ্কার ভাবে এটা এখনো মনে করি, স্টিল আজ 800 মাস হয়ে যাওয়ার পরও আমরা এটা মনে করি যে এই ঘটনায় কোনো না কোনো ভাবে ডাক্তারদের একটা অংশ বা স্বাস্থ্যকর্মীদের একটা অংশ যদি জড়িত না থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয়। স্টিল আমরা এটা মনে করি। তাহলে আমরা যে ডাক্তারি প্রফেশনকে বাঁচাতে চাইছি বা কিছু জুনিয়র ডাক্তারকে সেভ করতে চাইছি বা কোনো সিস্টারকে সেভ করতে চাইছি বা কোনো জিডিএস স্টাফকে হেল্প সেভ বাঁচাতে চাইছি, এই ধরনের কোনো প্রশ্ন নেই। তাহলে সিবিআই আমার কাছ থেকে আমরা যা জানি তা জানতে চাইছে, রিটেন স্টেটমেন্ট দিয়ে প্রত্যেকটা জুনিয়র ডাক্তার সিবিআই কে হেল্প করেছে। তাহলে ডাউন দ্য লেন গিয়ে যেটা আসে সেটা হচ্ছে সিবিআই এর প্রতি এতটা ভরসা করা কি উচিত ছিল অনেকের? এইটাতে যদি তোমরা তোমাদের ভাষ্য সিবিআইকে জানিয়েছে, রিটেন স্টেটমেন্ট দিয়ে, তাই না? রিটেন স্টেটমেন্ট দিয়ে সেগুলো কি কোর্টে তুলেছিল? কিছু তুলেছে, কিছু তোলেনি। কিন্তু মানে আমরা যখন সেমিনার রুমের সামনে পৌঁছাই জুনিয়র ডাক্তাররা, কেউ 8টায় পৌঁছেছে, কেউ 8:30টায় পৌঁছেছে, কেউ 9টায় পৌঁছেছে, এইরকম থেকে শুরু করে বডি বেরোনো অব্দি আমরা যা যা দেখেছি, আমরা যা যা পেয়েছি, প্রত্যেকটা জুনিয়র ডাক্তারকে ডেকে ডেকে রাত ওই 1টা-2টা বিভিন্ন জায়গায় মিছিল চলছে, ধর্ণা চলছে, এসব চলছে, কিন্তু রাত 1টা থেকে তারপর সিবিআই এর অফিসাররা আসতেন, আমরা ডেকে 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 স্টেটমেন্ট দিতাম উইথ রিটেন স্টেটমেন্ট। কিন্তু এই স্টেটমেন্ট যে আপনার সাথে আলাপচারিতা করছি তারপর আমিও জানি না আপনি জানেন না, ওরকম নয়। এই স্টেটমেন্ট রিটেন স্টেটমেন্ট। জুনিয়র ডাক্তার যে প্রথমে সে ঢুকে ক্রাইম সিন এই দেখেছে। কতজন দিয়েছে? প্রায় এই সংখ্যা হবে 40-45 জন। তুমি কি বিভিন্ন ডিপার্টমেন্ট। তুমি কি আজকে ক্যামেরার সামনে বলতে পারবে তোমার ভাষ্য কি ছিল? না, আমার যে স্টেটমেন্ট, তাহলে আমি যখন পৌঁছেছি সেমিনার রুমে, সেখান থেকে বডি বেরোনো অব্দি যা যা আমি দেখেছি, কি দেখেছো? সেই স্টেটমেন্ট গুলো সব আমি দেখেছি। আমি পরিষ্কার ভাবে যেটা দেখতে পাচ্ছি যে লোকাল অথরিটি একটা বোর্ড কমিটি তৈরি করেছে, ডিন যিনি ছিলেন তাকে হেড করে। সেই কমিটিতে যারা আছে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এরা শাসক দলের বঞ্চিত। তাহলে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে এই কমিটিতে একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তটাই একটা সিলমোহর পড়বে, স্ট্যাম্প পড়বে। তাহলে এই কমিটিটা থেকে কোনোভাবেই কোনো সিদ্ধান্ত যেন না আসে, এটাও করা যাবে। তাহলে এক হচ্ছে এই কমিটিতে যারা আছে তাদের উপর বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা আমাদের নাই। কারা ছিল? ডিন ছিলেন এবং সন্দীপ ঘোষ যে নেক্সাসটা চালাতেন, সেই নেক্সাসের যারা পার্ট, সেই টিচারদের একটা প্রোফাইল ছিল। কারা কারা? ফরেন্সিকের টিচার ছিলেন, লিস্টটা দেখলে মনে করতে পারবো। এটা ছিল স্টুডেন্টদের মধ্যে যারা ওখানকার তৃণমূল ছাত্র পরিষদটা করে, তৃণমূল ছাত্র পরিষদের পার্ট এবং সন্দীপ ঘোষের ডানা পাঁত হিসেবে যারা পরিচিত, এই যেমন থ্রেড কালচারে যাদের নামে বুড়ি বুড়ি অভিযোগ এলো, এই পোর্শনটা ছিল। আর একটু যখন আমরা প্রতিবাদ করছি, সেটাকে নর্মালাইজ করার জন্য কিছু জুনিয়র ডাক্তারকে তারা অ্যাড করেছিল। এটাও অনেক পরে, শুরুতে তারা এটা করেন। তাহলে এইটা থেকে যখন কোনো কনক্লুড সিদ্ধান্ত না আসে, এবং যাতে এটার উদ্দেশ্যটা কি ছিল, এটার উদ্দেশ্য ছিল পরিষ্কার ভাবে যেটা বোঝা যাচ্ছিল যে এটা সুইসাইড, যেটা অ্যাসিস্ট্যান্ট সুপার দিয়ে ফোন করে শুরু করলেন এবং এই ইনভেস্টিগেশনটা দিয়ে আমরা এই পেলাম বলে স্ট্যাম্প করে একটা সিল মোড় দেবে। তাহলে স্বাভাবিকভাবে এটাকে কাট অফ করতে হবে, এটাকে কখনোই মানা যায় না। তাহলে এই জন্যই আমরা তখন বলেছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে, এবং ওই ঠিক তারপরেই একটা র্যাপ এলো 2:30টার দিকে, একটা র্যাপের টিম এলো এবং সেমিনার রুম ফাঁকা করবে বলে। স্বাভাবিক মানে ওই সেমিনারের বাইরে আমরা যারা জড়ো হয়েছিলাম সেটাকে ফাঁকা করবে বলে। তাহলে এই র্যাপটার সাথে আবার একটা টাসেল হলো এবং তাদেরকে সরে দেওয়া হলো। তাহলে আমরা দেখলাম যে লোকাল অথরিটি অ্যান্টাগনাইজড করছে। 1টা 10, 1টা 15 থেকে বিভিন্ন মিডিয়ার যারা জার্নালিস্ট, হেলথ বিট যারা কভার করেন, তাদের কাছে মেসেজ গেল যে এ হিনাসিয়াস ক্রাইম হ্যাপেন ইন আরজিকর মেডিকেল কলেজ, বাট নো সাইন অফ রেপ মার্ডার টিল নাও। তার মানে রেপ মার্ডার হয়নি, এই ফোর্টটা মানে এইটা ক্রাইম একটা হয়, মানে হিনাসিয়াস একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক। এবার রিপোর্ট আসবে, রিপোর্ট বলবে সুইসাইড। তাহলে ক্রাইম হয়েছে, সুইসাইড না, এটা কে পাঠিয়েছে? এই মেসেজটা কে পাঠিয়েছিল যদি বলতে হয়, তাহলে লোকাল মানে আমরা যেটুকু সাংবাদিকদের সাথে পরিচয় হয়েছে, কথাবার্তা হয়েছে, স্বাভাবিকভাবে এটা পুলিশ প্রশাসনের দিক থেকে এসেছিল, প্রবাবলি ডাল থানা। তাহলে এই দিক থেকে এটা এসেছিল। তাহলে পুলিশ প্রশাসন চাইছে
সুইসাইডের কথা, কমিটি তৈরি হচ্ছে, মানে সবটাকে একসাথে মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখলে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে রাজ্য প্রশাসন, লোকাল অথরিটি, পুলিশ প্রশাসন কেউই চাইছে না যে এই ঘটনা রেপ মার্ডারের দিকে যাক, সুইসাইড হিসেবে স্টাবলিশ। এটা তারা চাইছেন। ওইখানে সেমিনার রুমের সামনে ডিসি নর্থ যিনি ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, তাকে যখন আমরা প্রশ্ন করছি যে স্যার আপনি কি ভাবছেন, কি করছেন, তখন বা আমার ঢুকতে চাইছে ভিতরে, ঢুকতে দিতে চাইছে না। আপনার দেখতে দিন কি সমস্যা, ওনাদেরকে দেখতে দিন, আপনারাই নিয়ে যাবেন। আমরা তো বলছি না যে অন্য কোনো লোক যেতে হবে, আপনারাই যাবেন। কি হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্সার? না, ইনভেস্টিগেশন চলছে। তাহলে এই মানে 1-1.5 ঘন্টার কনভারসেশন থেকে যেটা উঠে আসছে যে তারা চাইছে না ফুল প্রুফ কিছু করতে। তাহলে আমাদের যে স্ট্রাকচার আছে, পুলিশ প্রশাসন যদি না চায়, লোকাল অথরিটি যদি না চায়, মিলিটারি র্যাব এসে ঘুরে চলে গেল, তাহলে জুডিশিয়ারি স্টাইল পড়ে থাকেন। তাহলে এই জায়গা থেকে আমরা দাবি রেখেছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পোস্টমর্টম হতে হবে। তাহলে সেটা আরজি করে হোক, মেডিকেল কলেজে হোক, মানে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হোক, দূরাত্মার ছলের অভাব হয় না। তাহলে এই জায়গা থেকে আমরা এটা চেয়েছিলাম। এবং এইখানে যেটা স্বীকার করে নেওয়া উচিত, মানে আত্মসমালোচনার জায়গা থেকে, সেটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কিন্তু ওই সময়, আজকে যে পরিমাণ জুনিয়র ডাক্তারদের তেজ দেখেছেন আপনারা আন্দোলনে, যে রূপ দেখেছেন, হ্যাঁ, সেই পরিমাণ কিন্তু ওই সময় ইউনাইটেড ছিল না তারা। এবং এবং সন্দীপ ঘোষের বাহিনী, যেটা বলতে আমরা যেটাকে বিভিন্ন সময় থ্রেড কালচারের গ্রুপ বলে যেটাকে আমরা স্ট্যাম্প করেছি এবং যাদের শাস্তি হয়েছে, সেই গ্রুপ কিন্তু তখন স্বমহিমায় সবলে ক্যাম্পাসে প্রেজেন্ট, ক্যাম্পাসে তাদের কাজটা তারা করছে। প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ স্টিল এক্সিস্ট করছে তখন। তাহলে এইটা ছিল তখনকার দিনের পরিস্থিতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কাজটা করছি। আপনারা আপনাদের জায়গা থেকে বলতে পারেন যে আর তোমাদের এটাও করা উচিত ছিল, হ্যাঁ, আরো নানান পয়েন্ট অ্যাড করতে পারেন। শেষ পর্যন্ত কি পোস্টমর্টম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পোস্টমর্টম হয়েছে। আচ্ছা। এবং এইটা হওয়ার পরেই যেটা এলো সেটা হচ্ছে যে একটা রেপ এবং মার্ডার হয়েছে, এটা স্টাবলিশড হলো। আচ্ছা। না হলে যেটা যে জিনিসটা আসছিল যে এটা একটা ক্রাইম হয়েছে কিছু একটা, সেটা তদন্ত হবে, কিন্তু প্রাইমারিলি মনে হচ্ছে সুইসাইড, যেটা ইনকোয়ারি কমিটির থ্রুতে স্ট্যাম্প দিত, সেটাকে পুলিশ হয়তো আরো নালিফাই করে 2-3 দিন পর আবার সেম জায়গাটা দিত। তাহলে এইখানে একটা ব্রেক হলো, ফার্স্ট ব্রেকটা এই জায়গাটাতে। এইবার বডি রেখে দেওয়া উচিত ছিল, যে বিতর্কটা এসেছে, বডি রাখা উচিত ছিল, বডিকে প্রিজার্ভ করা উচিত ছিল। তাহলে যে জায়গাটা আত্মসমালোচনার জায়গা থেকে আমি বলছি যে আমরা সেই পরিমাণ ইউনাইটেড ছিলাম। 1 নাম্বার আমাদের দিক থেকে ভুলের নানান তো আক্রমণ হলো। তাহলে স্বাভাবিকভাবে সেই দিনটাকে যখন কল্পনা করি যে ওই দিন আমার আর কি করার ছিল, এটা তো আমাকে আত্মমন্থন করতে হয়। তখন আমার মনে হয়েছিল যে ওই পরিমাণ যদি আমরা ইউনাইটেড থাকতে পারতাম, এখন যে জায়গাটা আছে সেই জায়গায় যদি থাকতে পারতাম, তাহলে হয়তো এই ডিসিশনটা আমরা নিতে পারতাম। আবার বাবা মার সাথে যদি একটা ওই সময় একটা ওয়েল কমিউনিকেশন স্টাবলিশ করতে পারতাম, তাহলেও হয়তো এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। কারণ আমি বডি আটকে রাখতে বলার কি, তাহলে তার পরিবার আছে সেখানে, লোকাল এমএলএ এসছে, তার কাকু পরিচয় দিয়ে একজন ব্যক্তি, মানে যে রব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, কোনো কমিউনিকেশনই করা যাচ্ছে না। তাহলে এই যে কাকু ব্যক্তিটা কে? কাকু ব্যক্তিটা লোকাল কাউন্সিলর বোঝা গেল পরে, কিন্তু প্রথম দিন যখন সেমিনার রুমে আসছে, স্বাভাবিকভাবে আমরা তো কাউকে কারো ভাই একদম তৃণমূল বলে লেখা আছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে এটা জানি না, বা আমার সাথে যিনি এসছেন তার পরিবারের কেউ হবে, এই হিসাবে একটা কল্পনা আমাদের কাছে আছে। তাহলে আমাদের দিক থেকে সমালোচনার জায়গা হচ্ছে যে আমরা ওই পরিমাণ ইউনাইটেড ছিলাম, এটা আমাদের দিক থেকে মানে স্বীকার করে নিতে কোনো, মানে আমার দিক থেকে অন্তত কোনো লজ্জা নেই। দ্বিতীয়ত হচ্ছে বা আমার সাথে কমিউনিকেশনটা যদি স্টাবলিশ করতে পারতাম, মানে এখন যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং তো সেই দিন ছিল না, তাদেরকে আমরা রিচই করতে পারছি না। আবার তারা যে মানসিক পরিস্থিতির মধ্যে আছেন, সেই পরিস্থিতির মধ্য থেকে এইটা করা উচিত, ওটা করা উচিত, এইটা হলে ওই হবে, এই যে আলোচনা করা, এই আলোচনা করার পরিস্থিতিতেও তো তারা ছিলেন না। আবার তারা তাদের দিক থেকে মানে বিভিন্ন রকম কমিউনিকেশন আসছিল যে না তারা তো বডি ছেড়ে দিচ্ছে, তুমি আপনার কে, বা পুলিশ একটা বডি নিয়ে চলে যেতে পারে উইদাউট ইনফর্মিং প্যারেন্টস, এটাও কিভাবে সম্ভব? তাই তো হয়েছিল। তাহলে এই যে জায়গাটা যদি ডেভেলপ হয়, মানে ওই দিনের যদি বলেন যে সীমাবদ্ধতার জায়গা, তাহলে সীমাবদ্ধতার জায়গা হচ্ছে এই দুটো। আসলে তোমরা এই গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন অ্যান্ড হাউ ইউ শুড রিয়াক্ট, সেটা মাথার মধ্যে ফ্রেম করার আগেই আগে আপনি কি করছেন,
এখানে একটা আনইউনাইটেড জুনিয়র ডাক্তার আছে, ট্রমাটাইজড বাবা মা আছে, বিভিন্ন নাগরিক সংগঠন এসেছে। এটা হলো এই দিকের প্ল্যাটফর্ম। উল্টো দিকের প্ল্যাটফর্ম হচ্ছে যে লোকাল অথরিটি আছে, তার একটা গ্যাং আছে, পুলিশ প্রশাসন আছে, তার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। তারা দে আর ওয়ার্কিং টু এ তাদের তাদের তারা বিভ্রান্ত নয়, তারা জানে কি করতে কি হবে। করতে হবে। আর তোমরা বুঝতে পারছো না কি তাহলে এই দিকে একটা আনস্টেবল ফোর্স, তারা চিন্তা করছে, কিন্তু এই আনস্টেবল ফোর্সটা কেউ অসৎ নয়। হুম। হ্যাঁ, বাবা মাও অসৎ নয়, জুনিয়র ডাক্তারদের দিক থেকেও কোনো অসততার জায়গা নেই, বা বিভিন্ন নাগরিক সংগঠন যারা এসে লড়াই করতে চাইছে তাদের মধ্যে অসততা নেই। কিন্তু কি করবো, হোয়াট ইজ দ্য মানে পিন পয়েন্ট, যেমন একটা পয়েন্ট জুনিয়র ডাক্তাররা বার করলো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রেজেন্সে পোস্টমর্টম হতে হবে। হ্যাঁ, এবং যার ফলে রেপ মার্ডারটা স্টাবলিশড হলো, নাহলে হয়তো রেপ মার্ডারই স্টাবলিশড হতো। হুম। তাহলে এইটা একটা যেমন ভেবে বার করানো গেছে, এবং সেটাকে ওই ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট, সেখানে বিচারক একটা হিরোইক ইভেন্ট বলে বর্ণনা করেছে। তাহলে এই একটা জায়গা আছে। আবার উল্টো দিকে তাদের যে মেশিনারি, তার যে মেকানিজম, সেই মেকানিজমের মধ্যে আমরা কোথাও নাই, এবং সেই মেকানিজম একটা ওয়েল অর্গানাইজড মেকানিজম, এবং দুর্নীতি করা, রাহাজানি করা, একটা রেপ মার্ডারকে হাসাপ করে দেওয়া। হ্যাঁ, আমার মনে হয় যে এই ঘটনাগুলোতে তারা অতীতে নানান অভিজ্ঞতা থেকে, হ্যাঁ, তারাও যে পরিমাণ পারদর্শিতার সাথে করেছে, হ্যাঁ, এটাকেও তো অর্গানাইজ করতে একটা সময় লাগে। হ্যাঁ, তো সেটা তারা করেছে। এইটা অনেকে বলেন যে গোটা জিনিসটা ঝাড়গ্রাম না কোথা থেকে একেবারে আমাদের মুখ্যমন্ত্রী এটাকে পরিচালনা করেছে। এটা সাবস্ট্যান্সিয়েট করার মতো কোনো তথ্য আছে? না, সাবস্টেন্সিয়েট করার মতো কোনো তথ্য নেই, সংবাদ মাধ্যমের কাছ থেকে এটা জানা। যেটা মানে আশা করা হয়েছিল, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে আশা করেছিলাম, যে সিবিআই এই জিনিসগুলোর একটা তদন্তকারী সংস্থা হিসেবে পুঙ্খানুপুঙ্খ সামনে আনবে, কি ছিল কিভাবে ছিল। একটা অর্কেস্ট্রা হ্যাঁ, এমনি তো আর বাজে না, একজন মাস্টার ছাড়া তো হয় না, বাজে না। বাজে। তাহলে সেই বাগনাডার মাস্টার মাইন্ড কে? এই জন্য তো বলছি, মোটিভটা কি মোটিভ থেকে এই ঘটনাটা ঘটানো হলো, হুম। এইটাকে যদি আমি স্টাবলিশ না করি, তাহলে এই মোটিভ কার থাকতে পারে? এটাকে তো অটোমেটিকলি কলমে সেটা আসছে। তাহলে স্বাভাবিকভাবে হতে পারে পরিকল্পনা চিফ মিনিস্টার করেছেন, আবার নাও হতে পারে। তাহলে চিফ মিনিস্টার কাউকে দায়িত্ব দিয়েছেন, দিয়ে করেছেন, হতে পারে। তাহলে এর ট্রুথ আমি জানি না, সত্য আমি জানি না। কেননা একটা এমার্জেন্সি সিচুয়েশন, এতগুলো স্টেক হোল্ডার একসঙ্গে একই পারপাসে কাজ করছে, এক্স্যাক্টলি, এটাও কিন্তু বিচিত্র। এটাও খুব সন্দেহজনক। হ্যাঁ। তাহলে এবং তারা প্রত্যেকটা স্টেপে তারা যা চাইছেন, শুধুমাত্র ওই সুইসাইডটা ছাড়া, ওইটা প্রাথমিক মনে হচ্ছিল যে ওটাই চাইছে, এইটা ছাড়া বাকিটা তো সবগুলোতে তারা তারা যা চেয়েছেন তাই হয়েছে। তাই হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে কেউ না কেউ তো অপারেট করছে, তাদের তদন্তকারী সংস্থা হিসেবে এই যে এই দিনের কি ঘটনাক্রম ছিল, জুনিয়র ডাক্তাররা কি করলো, এটাকে টুল হিসেবে ব্যবহার করা খুব সহজ। হ্যাঁ, কিন্তু যার হাতে দায়িত্বভার, না না, আমি করছি। না, আমি ওইভাবে বলছিও না, কিন্তু মানে আমরা তো একটা জায়গায় রাজ্য সরকার বা প্রশাসনকে প্রশাসন হিসেবে দেখি, সে যে গভর্নমেন্টই থাকুক না কেন, হুম। তাহলে সেই প্রশাসনের প্রতি তো একটা নাগরিকের চাপ হওয়া থাকতেই পারে। তাহলে এই যে সুপ্রিম কোর্ট একটা সৎ বিচার দেবে, বা সিবিআই একটা সৎ স্টেপ নেবে, পুলিশ হিসাবে এরকমের একটা নারকীয় ঘটনায় একটা স্টেপ নেবে। সুপ্রিম কোর্ট যেভাবে বিষয়টা ডিল করলো, আরজিকর মামলা নিয়ে, তারপরে গোটা দেশের হাসপাতালে নিয়ে সুরক্ষা ব্যবস্থা মানে নিয়ে, যদি ওই নাম্বার দিতে হয়, তাহলে অশ্বডিম্ব দেওয়া ছাড়া আর এর কোনো জায়গা থাকবে না। মানে বিটুইন কলকাতা হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু এই ইস্যুতে অনেক বেশি মিজারেবলি ফেল করেছে দেন হাইকোর্ট। নিঃসন্দেহে, মানে সুপ্রিম কোর্ট নিল কেন? যখন আরজিকরের ভিতরে আন্দোলন চলছে, তখন মেডিকেল, এই আন্দোলনের ফিচার কি ছিল? মেডিকেল কলেজ, তাকে কেন্দ্র করে নাগরিক সমাজ, তাকে কেন্দ্র করে আরেকটা বড় সমাজ, এই তো চলছে সমস্ত জায়গাতে। তাহলে দিল্লিতে হচ্ছে আন্দোলন, হায়দ্রাবাদ হচ্ছে, ব্যাঙ্গালোর হচ্ছে, এই সমস্ত জায়গাতে হচ্ছে, এবং তারা আমাদের সাথে কমিউনিকেট করতেন। আমরা শুধু এইটুকু বলতে হতো আমাদেরকে যে আমরা সিজ ওয়ার্ক কন্টিনিউ করছি, কর্মবিরতি করছি, তোমরাও আমাদের পাশে থেকো, এই আমাদের এই ডিমান্ড, এই স্টেপ, এইটুকু তাদেরকে রাতে একটা সময় মানে 9টা থেকে 10টার মধ্যে পাঠিয়ে দিলেই তারা বাকিটা তাদের মতো ডিসিশন নিতে প্রেস মিডিয়া থেকে দেখে আমাদের সাথে কমিউনিকেট করে। তাহলে সারা ভারতবর্ষের বুকে আন্দোলনে ছড়াচ্ছিল। তাহলে সুপ্রিম কোর্ট দেখলো যে না, এটা করা যাবে, একটা ডোরে বন্ধ করে, পশ্চিমবাংলার মধ্যে এটা বন্ধ করে, এবং তিনি সব
আরডিএ গুলোকে কর্মবিরতি কেন করছো এই নিয়ে প্রশ্ন তুললেন, ওখানকার লোকাল অথরিটি চাপ দেওয়া শুরু করলো, তাহলে স্বাভাবিকভাবে কর্মবিরতিটা পশ্চিমবাংলা ছাড়া বাকিগুলোতে উঠে গেল, ডিফিউজ হয়ে গেল। তাহলে আন্দোলনের যে ওয়েবটা প্রপাগেট হচ্ছিল পশ্চিমবাংলা থেকে, সেই প্রপাগেশনটা একটা জায়গায় থেমে গেল। তাহলে এইটা ছিল তাদের প্রাইমারি উদ্দেশ্য। এবং তোমরা স্বাস্থ্য পরিকাঠামোতে যে সে একটা নজিরবিহীন ভূমিকা রাখবেন বলে চন্দ্রচূড় সাহেব তৈরি করলেন টাস্ক ফোর্স। হ্যাঁ, সেই টাস্ক ফোর্স যে মানে এটা বলতেও লজ্জা করেছে আমার, হ্যাঁ, যে যা করলো সেই টাস্ক ফোর্স, হ্যাঁ, একটা সিসিটিভিও যদি সেই টাস্ক ফোর্সের দ্বারা লাগানো হয়ে থাকে কোথাও, হ্যাঁ, যদি থাকে, তাহলেও আমি মানে বলবো যে না, অনেক কিছু করেছে। একটাও হয়নি। আমার তো মনে হয় না এই ন্যাশনাল টাস্ক ফোর্স দিয়ে আজ অব্দি স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু হয়েছে। তাহলে আন্দোলনের প্রভাবে কিছু সিসিটিভি অনকল রুম তৈরি হয়েছে, এটা ঠিক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই ন্যাশনাল টাস্ক ফোর্সের রোল আছে বলে, হ্যাঁ, এই জায়গাগুলো তৈরি হচ্ছিল, তাহলে তো এখন সবচেয়ে বেশি তার ভূমিকা দেখা উচিত। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে তোমাদের চাইতে তো ক্লোজলি ব্যাপারটাকেও দেখেন এবং এর ফাঁক ফোকর সব। তো তোমরা একটা প্যারালাল সিবিআই এর রিপোর্ট আর তোমাদের রিপোর্ট তোমরা একটা পাবলিক প্ল্যাটফর্মে আনলে না। না, এটা নিয়ে মানে যদি বলেন যে ডিটেলস ওয়ার্ক, হ্যাঁ, ডিটেলস ওয়ার্ক অনেকেই করেছে। তারা যে পয়েন্ট গুলোকে রেজ করেছেন বিভিন্ন হলো সেগুলোকে কোলেক্ট করে এক জায়গায়, না, বিভিন্ন মানুষজন যে বইগুলো লিখেছেন, হ্যাঁ, অলরেডি পাবলিক ডোমেনে যেগুলো আছে, এবং হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টস হিসেবে যেগুলো পাবলিশ করছে, তার পিছনে প্রচন্ড লজিক আছে, হ্যাঁ, এবং প্রচন্ড লজিক্যাল একটা কারা লিখেছে নামগুলো আমার মনে নেই। অ্যামাজনে একটা বই পাওয়া যাচ্ছে, সেখানেও যে রিজন গুলো উনি ডেভেলপ করেছেন, এই রিজন গুলো যথেষ্ট মানে রিজনেবল কথা। কিন্তু হচ্ছে যে মানে মেন পয়েন্টটা যে জায়গায় গিয়ে আটকে যায় আমাদের দিক থেকে, সেটা হচ্ছে যে আই উইটনেস, মানে এই ঘটনাটার আই উইটনেস তো কাউকে পাইনি। তাহলে আই উইটনেস যদি না পাই আমি কাউকে, তাহলে কে বা কারা ছিল, মানে ধরুন যদি সন্দীপ ঘোষ থাকে, তাহলে মানে এই লিনিয়েজটা আরেক রকম তৈরি হবে। যদি দেখা গেল যে ওখানকার ডিপার্টমেন্টাল কিছু সমস্যার জন্য এটা তৈরি হয়েছে, তাহলে তার লিনিয়েজ একরকম। যদি দেখা গেল যে শাসক দলের সাথে দুর্নীতির জন্য কোনো ঘটনা ঘটেছে, তাহলে তার লিনিয়েজ একরকম। তাহলে প্রত্যেকটা ব্যাখ্যাই ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি কে বা কারা এবং মোটিভটা কি। তাহলে এই কোডটাকে যতক্ষণ না ডেভেলপ করাতে পারছে, ততক্ষণ এইটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ তুলনা রাখা তা আমাদের দিক থেকে আমাদের মনে হয়েছে যে উচিত হবে না। এতে একটা জায়গায় মিসলিড হয়ে যেতে পারে, হয়তো দেখা গেল ঘটনাটা অন্য, আর আমরা একটা আমাদের মতন করে কমেন্ট করে বসে রইলাম, সেটা ঘটনা। সেটা তো ঘটনা না। তো এই আন্দোলন তোমাকে দেখো, ইউ আর এ ভেরি ম্যাচিওর বয়, আই মাস্ট সে, ফর ইউর এজ। আর এই আন্দোলন তোমাকে কি শিক্ষা দিল? দুটো অ্যাসপেক্টে দেখি। নাগরিকের আন্দোলনের কথা পরে আসছে। তোমরা এই যে একটা ইন্টারফেস উইথ দ্য চিফ মিনিস্টার, বারবার প্রথমে তার বাড়ি যাওয়া, তারপর একাধিকবার তার আমন্ত্রণে সাড়া দিয়ে যাওয়া, বৈঠক করা এবং লাইভ টেলিকাস্ট হওয়া, এবং তারপরে দেখা গেল যে ওই তোমার যে গিয়েছিলে তাতে তোমাদের আইডেন্টিফিকেশনটাই বেশি সুবিধাজনক হয়ে গেছে ফর হার টু টেক পিউনিটিভ অ্যাকশন। কেমন? তো একটা স্টেট গভর্নমেন্ট, আমি অন্যভাবে নিও না, দে টুক ইউ ফর এ রাইট, দে টুক ইউ ফর এ রাইট, ইংরেজিতে একেবারে। অর্থাৎ খুব একেবারে ভালো ভালো কথা, আমি তো তোমাদের সঙ্গেই আছি, আমি এই করবো সেই করবো, অ্যান্ড ইউ অলসো গট টেকেন। আর আজকে এই কোথায় যেন তোমাকে বন্দি করেছিল? রায়গঞ্জ। দেবাশিস পড়ে আছে বেচারা গাছ হবে, আর আমাদের রাজপাক পুরুলিয়া। তো তোমাদের নেট রেজাল্ট ব্যক্তিগতভাবে তো এটাই জানালো। তো ওই দিনগুলো তোমার কি মনে হলো, হাউ দ্য স্টেট ওয়াজ এবল টু জাস্ট হুডুইং? এখানে যেটা বলার সেটা হচ্ছে যে অভয়ার যে ঘটনা, সেই ঘটনাকে আমাদের মনে হয়েছে যে মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। তাহলে এই প্রতিবাদের জায়গা থেকে গিয়েছে।
কেউ কখনোই ভাবেনি যে এই পথ কতদূর দীর্ঘ হবে, কত লম্বা হবে, আমি ফেস হবো, আপনার সাথে এসে আলোচনা করব, এই আকাঙ্ক্ষাও কখনো ছিল না। তাহলে আবার এই পথ দিয়েই হেঁটে হেঁটে আজকে এই জায়গায় এসেছি। তাহলে আমি মনে করি, মানে এইটা আমার ব্যক্তিগত মত, আমার সাথে দেবাদাস পাঠ সহমত হতেও পারে আবার নাও হতে পারে, যে রাষ্ট্র মানে একটা সরকারের বিরুদ্ধে, এবং যে সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার এবং একটা স্বৈরাচারী সরকার, সেই সরকারের বিরুদ্ধে যখন লড়াই করছেন আপনি, তখন যেই লড়াই হোক, এটা অনিকেতের জায়গায় যদি XYZ অন্য কেউ করে, তাদেরকেও এই কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে ফেস করতে হবে। এবং এই তো যখন করছিল তখনই জানতে যে শাস্তির খাড়া আসবে। অতীতের থেকে তো আমরা কিছু শিক্ষা নিই। তাহলে অতীতের যেখানে যে আন্দোলন হয়েছে, সেখানে যে সরকারই থাকুক না কেন, পশ্চিমবাংলা হোক, পশ্চিমবাংলার বাইরে হোক, পশ্চিমবাংলার আগের সরকার বা তারও আগে যার সরকার ছিল, কেউ কোনোদিন আন্দোলনকারীদেরকে যে খুব আপন করে নিয়েছে বা মুখে জড়িয়ে ধরেছে, এরকম তো কখনোই হয়নি। তাহলে স্বাভাবিকভাবে এই শিক্ষাটা নিয়ে যদি আমি যখন বলছি, হ্যাঁ, থ্রেড কালচারের কথা বলছি, স্বাস্থ্য দুর্নীতির কথা বলছি, রাজ্য সরকার এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাবের কথা বলছি, টাওয়া থানার কথা বলছি, আমাদের মিছিল থেকে যখন স্লোগান উঠছে, পুলিশ তুমি লজ্জা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর এগেনস্টে যখন স্লোগান উঠছে, তৃণমূল সরকারের against এ, লালবাজারের সামনে তো ভোরবেলা উঠে ভোরবেলা কি আমার নাম ছিল, বিনীত গোয়েল, বিনীত গোয়েলের গালে জুতো মানুষের চোখটি মারো, তাহলে হচ্ছে যে ভোর ফুলো দোল ফুলো, বিনীত গোয়েল জাগরে, তাহলে এই ধরনের স্লোগান তো প্রচুর উঠেছে। এবং স্বাভাবিকভাবে এই সমস্ত স্লোগানেরই রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, CBI, এই সমস্ত আচ্ছা তোমরা যখন মেরুদণ্ড নিয়ে একটা ওই যেটা তোমাদের ইয়েতে ডিসপ্লে হয় নিয়ে বিনীত গোয়েলকে দিলে এবং উনি ছবি তুললেন, তখন ওনার প্রতিক্রিয়াটা দেখে আমার খুব মানে খুবই আই ওয়াজ বিউইল্ড। তোমাদের কি মনে হয়? আর ওটা ওর হাতে তুলে দেওয়ারই বা কি দরকার? এটা যেটা সিদ্ধান্ত হয়েছিল, মানে যেটা আলোচনার মধ্যে যেটা এসেছিল, সেটা হচ্ছে যে মানে আমরা তো সত্যিকারই যেটা মনে করতাম যে SIT যেটা তৈরি হয়েছিল, এই SIT দিয়ে কিছু হবে না, এবং এই SIT এর সাথে মানে কোন একটা রবিবার, ওই 9ই আগস্টের পর যে রবিবারটা পড়ছে, 11 তারিখ কি 12 তারিখ, আমার ডেটটা এক্সাক্ট মনে নেই, কিন্তু রবিবার ছিল সেটা। সেদিনই বিনীত গোয়েলের সাথে তার যে SIT টিম, সেই টিম নিয়ে আরজি করে একটা মিটিং হয়েছিল আমাদের, এবং এই মিটিং এ সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কম বেশি ছিল। সেইখান থেকে আমরা এই ধারণায় পৌঁছাই যে বিনীত গোয়েল এবং তার যে SIT টিম, এই টিম দিয়ে মানে বিচার তো দূরের কথা, হ্যাঁ, বিচারের ভয়ও আসবে না। তাও এবং তারপরে ভ্যান্ডালিজম, এই সামগ্রিক জায়গাটাকে নিয়ে আমাদের মনে হয়েছিল যে পুলিশ প্রশাসনের যে ন্যূনতম নিরপেক্ষতা, নিরপেক্ষ আজকালকার দিনে কেউই না, কিন্তু ন্যূনতম যে নিরপেক্ষতার জায়গা, এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে তার ম্যাক্সিমাম মানে ন্যূনতম নিদর্শন আমরা পেলাম। মানে ভ্যান্ডালিজমের আগে ওখানে DC নর্থ এবং সিনিয়র পুলিশ অফিসারদের সাথে, তার আগে তো আন্দোলন চলছে, 14 তারিখ রাতে ভ্যান্ডালিজম হচ্ছে, 9 থেকে 14 এদের সাথে প্রচুর কথাবার্তা হয়েছে আমাদের। হ্যাঁ, তাহলে এই 4-5 দিনে এদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করে, আমাদেরকে কোনো বিষয়ে পোস্টমর্টম রিপোর্ট দেবে, ডাকছে ফোন করে, তাহলে আমরা গেছি, বা তার অনেক লোয়ার র্যাঙ্কের পুলিশ অফিসার আমাদেরকে ডেকে নিয়ে গেছেন, এরকম হয়েছে কখনো। তো এই জায়গা থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তারা ফোন ধরছেনই না, তারা ওখানে একটা অস্থায়ী সেট আপ তৈরি করেছে টু কন্ট্রোল দ্য মুভমেন্ট এন্ড টু প্রোপাগেট দ্য ইনভেস্টিগেশন। সেখানে গিয়ে তাদের কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে। এইটা ধরুন ঘর হয়, যদি দেখা যাচ্ছে কেউ নাই, কেন? নো ওয়ান নেই। এবং মানে ভ্যান্ডালিজম হওয়ার মানে তার আগের 1-1.5 ঘন্টা ধরে মানে তাদের সাথে কোনো কমিউনিকেশন, ন্যূনতম কমিউনিকেশন স্টাবলিশ করা যাচ্ছে না। ওই এমার্জেন্সি গেটের সামনে যে পুলিশ অফিসার গুলো দাঁড়িয়ে আছেন, আমাদের কাছে কোনো অর্ডার নেই। কিসের order? কিছু কোনোর কিছু না, আমরা বলছি যে এই মাসটাকে ডিসপ্যাচ করুন, আগিয়ে দিন। হ্যাঁ, এইখানে কেন জমা হয়ে যাচ্ছে? এদেরকে শ্যামবাজার যদি যেতে চায়, বেলগাছি থেকে শ্যামবাজার চলে যাক, বা শ্যামবাজার থেকে যারা বেলগাছি যেতে চাইছে, তাহলে এইটাকে প্রপাগেট করুন। হ্যাঁ, তারা করবেন, আমাদের কাছে কোনো অর্ডার নেই বলে দাঁড়িয়ে আছে। সে নির্বাক, যেন কথা বলতে জানে নাই, প্রথম হয়তো মুখ ফুটলো, এরকম একটা ছিল। তাহলে স্বাভাবিকভাবে এই সামগ্রিকটাকে দেখে আমাদের মনে হয়েছে, আচ্ছা যারা এসেছিল এই ভ্যান্ডালিজমটা করল তারা কারা? একদম তৃণমূলের শাসক ঘনিষ্ঠ এবং লোকাল যারা ওখানকার লিডার, তাদের দ্বারা ভ্যান্ডালিজমটা হয়েছে। এবং শুধু যে 14 তারিখ এসেছিল
এটা যেমন একটা পাবলিকলি হাইলাইটেড পোর্শনে এসছে, 9 এবং 10 তারিখ তারা একটা একটা গ্রুপ মিছিল করে এসেছিল। মিছিল করে এসে কর্মবিরতি যদি না তুলি, এই আন্দোলন যদি এখানে চলে, তাহলে এর শেষ দেখে নেবে বলে আরজিকর চত্বরের সামনে বড় বড় ব্যানার ফেসবুক তারা টাঙিয়ে দিয়েছিল। তাহলে এটা শাসক দলের দ্বারা নো ডাউট কোনো ঘটনা, এই নিয়ে কোনো মানে দ্বিমতেই নেই আমাদের। তাদের কারোর শাস্তি হয়েছে? এইখানেই তো পুলিশ প্রশাসনের ভূমিকা, যে কেন আমরা লালবাজার অভিযানটাকে করতে গেলাম এবং কেন মেরুদণ্ড দেওয়ার প্রশ্ন এল। তাহলে মেরুদণ্ড দেওয়ার প্রশ্ন এলো এই জায়গা থেকে যে একটা চোখের সামনে ভ্যান্ডালিজম দেখা যাচ্ছে। হ্যাঁ, তা এইখানে তো আপনার একটা ভূমিকা থাকবে, এটার পর তো একটা স্টেপ থাকবে। তাহলে এই স্টেপে যদি দেখা যাচ্ছে যে তারা এই স্টেপ তো মার করে দেওয়া হতো গোল গোল করে, এই যে এই নিয়ে আপনি অভয়ার ন্যায় বিচার কাউকে খুঁজে পাচ্ছেন না, মানে এগুলো তো দেখা যাচ্ছে। তাহলে এই যে উদাসীনতার জায়গা যখন তৈরি হচ্ছে, তখন তো আপনাকে একটা ড্রাস্টিক স্টেপ নিতেই হবে। হ্যাঁ, এটা হয়তো অনেকের চোখে একটা শালীনতার সীমা। না না, আমি স্বাধীনতার প্রশ্ন থেকে কিন্তু আমরা যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে যে না, এই জায়গাটাকে কলকাতা পুলিশের যিনি সিপি তৎকালীন, তাকে এটা বলে আসা উচিত যে আমরা এবং সাধারণ জনগণ আপনাদের ওই পুলিশ সিস্টেমটা ব্যবস্থাটা সম্পর্কে এইটা মনে করি। আসলে এটা তো ব্যক্তি বিনির্ভর নয়, যেই সিপি হবে এই জমানায় বা অন্য প্রাক্তন জমানায়, সে তো কর্তা বাজা দাস হবেই। না, এইখানে প্রশ্নটা যে কর্তাবাজা দাস আমি কতটা হবে, কর্তাবাজা দাস হবে এই যে বললাম শুরুতে যে নিরপেক্ষতাটাই এখন একটা মানে ভেগ কথা হয়ে যাচ্ছে। নিরপেক্ষতা বলতে তাহলে নিরপেক্ষতা থাকবে, মেনটেন করবেন, এটা নাও করতে পারেন তিনি। কিন্তু আরেকটা সমালোচনা, ঠিক আছে এটা তো গেল এস্টাবলিশ, এবার এসব নাগরিক সমাজ তোমাদেরকে ওই সেই সময় আমার যতটুকু স্মরণে আছে, একটা পক্ষ খুবই ক্রিটিসাইজ করেছিল ফর নট ওপেনিং দ্য গেটস অফ দিস মুভমেন্ট টু এভরিবডি। সেখানে লেফট লিনিং ইন্টেলেকচুয়াল লেফট এর একটা প্রিপন্ডারেন্স ছিল, এসইউসিআই এর ছিল। সেখানে বিজেপিকে তোমরা ঢুকতেই দাওনি, অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক করে তাড়িয়ে দিয়েছ। এটা কিভাবে দেখো রেট্রোস্পেক্টিভলি? যেটা বলার সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের যখন আন্দোলন চলছে ওখানে ওখানে অভিনেতা রুদ্রনীল এবং হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ওনারা দুজন এসেছিলেন এবং তাদের সাথে তাদের দলের কর্মকর্তা সাংবাদিক যারা ছিলেন আমাদের সাথে কমিউনিকেট করতে চাই, আমরা কমিউনিকেট করি, কথা হয়। এবং যেহেতু আন্দোলনের জায়গা থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আরজিকর মেডিকেল কলেজের ভিতরে আমরা পলিটিক্যাল ফোর্স কাউকেই ঢুকতে দিচ্ছি না, তাদের রাজনৈতিক ঝান্ডা ফান্ডা হ্যানের জায়গা থেকে, এবং আরজিকর ভিতরে আমরা করছি আন্দোলনটা, আপনারা যদি চান তাহলে সারা পশ্চিমবাংলা আমরা পড়ে আছে, নাগরিকরা যেভাবে আন্দোলন করছে আপনারা সেভাবে করুন, এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের পলিটিক্যাল ব্যানার নিয়েই করবেন সেটাও করতে পারেন, এটাতে আমাদের কোনো দ্বিমত নেই। এখানে অভিজিৎ বাবু একটা কথা বলেছিলেন ওই সময় যে তোমরা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগটা চাইছো, কি চাইছো? এখানে আমরা বলেছিলাম যে আমাদের এখন অব্দি যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা অভয়ার ন্যায় বিচারটা চাইছি, এটা আমাদের প্রাইমারি গুরুত্ব। এই করতে গিয়ে যদি মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হন, দেখা যায় উমুক হয়, তাহলে আমরা নিশ্চয়ই বলবো না যে না বাকিদেরকে ধরবেন না, আমরা তো এই অব্দি চেয়েছিলাম, এরকমটা নয়। ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে যে যেখানে ধরা পড়বে তাতে সবার সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। এটা কনভারসেশন হয়েছিল। সেই রুদ্রনীল ওখানে ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, একসাথেই কথা হচ্ছিল। তো এইটা তখন আমার সাথে এই কনভারসেশন হয়নি, আমাদের আরো যারা ছিল তাদের সাথে এই কনভারসেশন হয়েছে, এই কনভারসেশন আমাদেরকে কমিউনিকেট হচ্ছিল। তো আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক আছে, এই কোনো দ্বিমত নেই। তো এইটা হলো কথা। এবার হচ্ছে যে আন্দোলনে ঢুকতে দেওয়া, কতটা আন্দোলনে আসবে, আপনি যে কথা বলছেন এ কথা সত্য। বিভিন্ন বামপন্থী সেকশনের বুদ্ধিজীবী মানুষ, চিকিৎসক, তারা এই আন্দোলনে এসেছেন, থেকেছেন, লড়াই করেছেন। কিন্তু বিজেপির দিক থেকে বা তাদের যে ডাক্তার সংগঠন যদি কিছু থাকে তাহলে তাদের দিক থেকে এলো না কেন? তাহলে এই প্রশ্নটা হচ্ছে, তারা 27শে অগাস্ট নবান্ন অভিযানের পর তারা তো আর আন্দোলনটাই করলো না। তাহলে আন্দোলনটা তারা যদি করতো, দেখুন আমি যেটা মনে করি সুমন বাবু, সেটা হচ্ছে যে কেউ লড়াই যদি সত্যিকারের করে তাহলে তার জন্য জায়গা চিরদিন থাকবে। আর কেউ যদি মনে করে যে আমি লড়াই করব না, আমাকে চেয়ারটা দিয়ে দাও বা আমাকে লড়াইয়ের ময়দানটা ছেড়ে দাও, এটা কিন্তু হয় না। তাহলে 27শে অগাস্ট নবান্ন অভিযানের পর তাদের লড়াই করার যে জায়গাটা, তারা ধর্মতলাতে একটা অবস্থান মঞ্চ তৈরি করেছিলেন, আমি যতটুকু রিমেম্বার মনে পড়ছে। এইটা ছাড়া অ্যাক্টিভলি
নাগরিক সমাজকে নিয়ে যে লড়াই করার জায়গাটা, যদি সে লড়াই করে আমি জায়গা দিতে তাকে বাধ্য, আই হ্যাভ টু ডু ইট। না, কিন্তু কথা হচ্ছে নাগরিক সমাজ তো কোনো রাজনৈতিক দলের হাত ধরে রাস্তায় নামেনি। না হতে পারে, তাহলে হতে পারে বিজেপি তার যে শক্তি আছে নিজস্ব, সেই শক্তি দিয়ে লড়াই করলো। আমার লক্ষ্য কি, লক্ষ্য যদি আমার এক হয়, হতে পারে যে ওনারা মনে করছেন যে মুখ্যমন্ত্রীকে সরাও, দিটস ফাইনাল। আমাদের লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার, তাহলে আমি এই দিক থেকে ধাক্কা মারছি, উনি এই দিক থেকে ধাক্কা মারছে। গাল তো রাজ্য সরকার নেই, গাল তো মুখ্যমন্ত্রী নেই, তো আমার দিকে গালেই তাকে থাপ্পড় মারতে হবে এরকম তো কোনো কথা নেই, অন্যদিকে গালটাও তো ফাঁকা আছে, মারুক প্রাণ খুলে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে at the end of the day, আজকে 18 মাস পর সেই শাসিটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্বাস্থ্য ভবন এবং তার বসম্পদ পুলিশই হাসে। না, এটা আমি মনে করি না। কেন? আমি মনে করি আন্দোলন সমাজকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখে। তাহলে আন্দোলন একটা সমাজকে ব্যালেন্স করে। তাহলে যে দুর্নীতি চলছিল কলেজগুলোতে, যে থ্রেড কালচার চলছিল, যা নাই তাই যে একটা ডেসপারেট মনোভাব নিয়ে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো ঘটছিল, এই আন্দোলন এই ডেসপারেটনেসে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, তার একটা চেক দিয়েছে যে এই থামো, কি হচ্ছে এগুলো। তাহলে আন্দোলন এটাই দিতে পারে। এবং মেডিকেল কলেজের অভ্যন্তরে যেটুকু ইনফ্রাস্ট্রাকচারের জায়গা খুবই নগণ্য, এটা হয়তো 0.1% বা 1% বলতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই এই ব্যালেন্সটা এই সমাজেই কিন্তু পেল। রেফারেল সিস্টেম যে তৈরি করা যায়, একটা পেশেন্টকে যে সত্যিকারের রেফারেল সিস্টেমের অন্তর্ভুক্ত আনা যায়, এটা তো পরিষ্কার। রিক্রুটমেন্ট যে করা যায়, যার জন্য আপনি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করেছেন, তাহলে হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ যে করানো যায়, এই প্রপোজাল সিকিউরিটি নিয়ে কি হবে, সুনির্দিষ্ট প্রপোজাল, এগুলো তো আমরা দিয়েছি। এবং কিছুটা হ্যাঁ, তাহলে কিছুটা অর্থে ইমপ্লিমেন্টেশনের যেটা প্রশ্ন, সেইখানে আন্দোলন একটা অর্থে কিছুটা অর্থে কিছু দাবি পেয়েছে, কিছু দাবিতে তারা সাকসেসফুল হয়েছে। একটা সরকারের 11 জন উচ্চপদস্থ কর্মচারী বা ওয়ার্কার, মানে উচ্চপদস্থ মানুষজন, তাদেরকে সরিয়ে দিতে হচ্ছে, ট্রান্সফার করে দিতে হচ্ছে, তাদেরকে রাখা যাচ্ছে না, এটা তো চারটিখানি জয় নয়। আচ্ছা, এই হেলথ সেক্রেটারি কি করে থেকে? না, তাহলে হেলথ সেক্রেটারির যে থাকে প্রশ্ন, আমরা চেয়েছিলাম যে এই হেলথ সেক্রেটারি অপসারণ হোক, যায়নি, এবং এখন আমরা চাই এটা। তাহলে স্বাভাবিকভাবে এই আন্দোলনের কিছু অপূরণীয় দাবি থেকে গেছে। আমি তোমায় জানতে চাইছি অ্যাজ অ্যান ইনসাইডার, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হিজ সার্ভাইভাল? না, তিনি একটা জায়গায় যেখানে 11 জন নির্বাচিত হলো, চাপে পড়েও বা যে কোনো কারণে, বাট দিস ম্যান স্টেজ। তাহলে একটা অর্থে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের সাথে তিনি একটা ওয়েল কোঅর্ডিনেশন করতে পেরেছেন, মেনটেন করতে পেরেছেন হয়তো, বা আমাদের দিক থেকে হয়তো বলে কিছু হবে না। আমাদের যে আন্দোলনের তীব্রতার জায়গা, হ্যাঁ, যে পরিমাণ আমাদের পিক আপ করার জায়গা হয়তো আমরা করা উচিত ছিল, সেটা আমরা পারি। তাহলে এই দুটোর বাইরে তো অন্য কোনো সূত্র নাই। না না, সেটা প্রথমটাই বেশি লাইকলি। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আরেকজনের কথা শোনা যেত, যাকে বলা হতো যে সেই হচ্ছে আসলে হেলথ চালায়, তার নাম ডক্টর এসপি দাস। এবং উত্তরবঙ্গে তো বহু ডাক্তার পার্সোনালি ওট দেয়ার অ্যালিজিয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ রাইস টু ডক্টর দাস। আরজি করে কখনো তার কোনো প্রাদুর্ভাব কিছু দেখে না? ডেফিনেটলি, মানে যে নর্থ বেঙ্গল লবি বলতে আমরা যেটা বুঝি, বা সমাজ মনের সংবাদ মাধ্যম যেটা আছে, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে আমাদের টিচার, প্রফেসর, যারা মানে অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট বা হেলথ সিস্টেমকে প্রপাগেট করে বিভিন্ন রকম ভাবে, সেটা প্রিন্সিপাল হতে পারে, এমএসবিপি হতে পারে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তোমার এইচওডি হতে পারে, প্রফেসর হতে পারে, তারা তো এর অস্তিত্ব মানে টের পাওয়া বা এই অস্তিত্বের দ্বারা ক্যারেড হওয়া, এই অস্তিত্বের শিকার হওয়া ঘুরি ঘুরি অভিযোগ আছে। দু চারটা বলো তো। তাহলে দেখা যাচ্ছে যে আমি কোথায় ট্রান্সফার করবো কাকে, হ্যাঁ, সেই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রিক্রুট করে দেবে, হ্যাঁ, তার উপর তো ডিপেন্ড করে নাই। তাহলে নর্থ বেঙ্গল লবি ঠিক করবে, বা ওই সময় ঠিক করছিলেন তারা যে কোথায় হবে। থ্রেড কালচারে কে পাস করবে, কে ফেল করবে, কোন ছাত্রটাকে একটু বেশি ডাইট দিতে হবে, কোন ছাত্রটাকে কম ডাইট দিতে হবে, এটা তো তাদেরই অবদান। অবদান হচ্ছে যে এক্সাম সিস্টেম বলে যে সিস্টেমই কিছু রাখবো না,
হ্যাঁ, এবং মানে ওপেন লাইন দিয়ে হলে ঢুকছে, টুকরি দিয়ে দিচ্ছে, ঢুকে গেল। চ্যাট জিপিটি নিয়েও তো মনে করছে। এটা তারপর স্টেপ, এটা হচ্ছে যে যেখানে যেমন ভাবে দাঁড় করাতে পেরেছিল। এবার ধরুন ওইখানে যে টিচার গার্ড দিচ্ছে, তো উত্তরবঙ্গ লবি ফাউন্টেন হেড ওয়াজ মিস্টার দাস, ডক্টর দাস। হ্যাঁ, তাই মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে No, no, that everybody knows. হ্যাঁ, পরিষ্কার। এটা আমি বুঝতে পারি না, একজন প্রাইভেট প্র্যাকটিসিং ডক্টর যার সঙ্গে সরকারি চিকিৎসা ব্যবস্থার কাগজে কলমে কোনো সম্পর্ক নেই, তিনি এরকম এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি। এটা সত্যি মানে অবাক করার মতন বিষয়। স্বাভাবিকভাবেই মানে রাজ্য সরকারের অতি ঘনিষ্ঠ যদি কেউ না হন, তাহলে এই ধরনের একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার হোল্ড করা তো কোনোভাবেই সম্ভব নয়। কারণ সে তো হেলথ সিস্টেমের এক্সিস্টিং যে সিস্টেম, সেই সিস্টেমের কোনোটারই পার্ট নয়। না, তাহলে সেই পার্ট না হওয়ার পরেও যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ যদি না হয়, শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ যদি না হয়, তাহলে দেখো, প্রশাসন বলতে তো এরকম একটা ভেগ অবয়ব না। শাসন বলতে প্রিন্সিপাল, এমএসপি, স্বাস্থ্য ভবন, তারা ওর কথা শুনবে কেন? যদি না তার সোর্স অফ স্ট্রেংথ ইজ সামওয়ান হ্যাঁ, ডেফিনেটলি হু হ্যাজ দ্য ওভাররাইডিং পাওয়ার। একদম ওভাররাইডিং পাওয়ার। তোমরা কেন ওই লোকটাকে ছেড়ে দিলে? ওর বাড়িতে তো কোনো আন্দোলন করলেন না। না, এই মানুষটাকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আনতে পারা, হ্যাঁ, একটা তো আমার যুক্তি লাগবে। আমি বুঝছি সবই যে আপনি করেছেন, আপনি দোষী, কিন্তু আমাকে তো কিছু একটা প্রসেস লাগবে, যে প্রসেসের মধ্য দিয়ে আমি বলবো যে আপনি হচ্ছে কিংপিন। তাহলে না, আমি সেটা বললাম, ঘটনার আমি বললাম তোমরা যখন ইট ওয়াজ এ হ্যাঁ হাইড্রা হেডেড মনস্টার, তো অভয়া যেটাকে নিয়ে এসেছে, আদার দ্যান দ্য পোর গার্লস মার্ডার অ্যান্ড রেপ, সেটা হচ্ছে হাউ হলো, হাউ কোরা, হাউ দুষ্কৃতি শাসিত আজকের আমাদের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। এবং সেই স্বাস্থ্য ব্যবস্থার যে একটা মাফিয়া চক্র, সেই মাফিয়া চক্রের অনেক কুশীলবকে আমরা আইডেন্টিফাই করেছি, এবং তার স্টর্ম ট্রুপারদেরও আইডেন্টিফাই করেছি, যাদেরকে ফ্রেড কালচার বলে। এই যে দুটো ছেলে, অভিক নাকি নাম, ওই বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে একটা সাগর দিঘি মেডিকেল কলেজ, একদম ওদের তো আমিই করেছি একটার পর একটা ভিডিও, দাসকে নিয়েও করেছি। কিন্তু যেটা আমি দেখলাম সেটা হচ্ছে একটা স্টাডিড সাইলেন্স অন দ্য পার্ট অফ দ্য ডক্টরস who have been victim of it, কেমন, এবং who know thoroughly about it but still don't open their mouth. আমি তোমার কথা বলছি, কিন্তু তোমরা তো একটা ব্যবস্থার অঙ্গ, যে ব্যবস্থা ইজ ভেরি এক্সপ্লয়েটেটিভ বাই নেচার। একদমই তাই। এইখানে যে জায়গাটা, যেহেতু মুভমেন্টটা জুনিয়র ডাক্তারদের মুভমেন্ট হলো, স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারদের সাথে অতপ্রতভাবে জড়িত থাকার জায়গা, এই জায়গাটাতে মানে আমি কাকে ভিক্টিমাইজ করছি, যাকে আমি সামনে দেখছি, যে আমার উপর পাটা বাড়িয়েছে, তার পাটা আমি ধরছি। তো তাহলে এর পরের রুটে যদি ধরতে হয় আমাকে, এই পাটা কোথা থেকে আসছে, সেই রুটে ধরার ক্ষেত্রে যে আন্দোলনের জায়গা, সেই এই আন্দোলন সেটা হয়নি ঠিকই, কিন্তু ভবিষ্যতে যে এর কোনো মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে এই আন্দোলন যতদূর অব্দি এগিয়েছে, এরপরে নেক্সট যে আন্দোলন, একটা আন্দোলনই আর একটা আন্দোলনের ভিত তৈরি করে। তাহলে এই জায়গা যদি তৈরি হয়, এসপি দাসের কাছে যে আন্দোলনকারী, তুমি যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে কথা বলো, ইজ নট পসিবল আনলেস ইউ আর এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এরকম না নয়। না না, এটা নাগরিক এই ফ্রেমটা করতেই পারবে না। তোমার কথা বলার মধ্যেই হয়ে যায় যে তোমার মতো করে ডিপ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কোত্থেকে এলো এটা নিয়ে। না, এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আমি যখন আমার পরিবার, আমার ফ্যামিলি হচ্ছে যে সরাসরি মেনলি বলছি, যেটা সেটা হচ্ছে যে সিপিএম পরিবারের ফ্যামিলি ছিল, বাবা মা থেকে শুরু করে জেঠু জেঠিমা। তাহলে এই আলোতে আমি বড় হয়েছি। সেখানকার সেই বাড়ির সেই সময়কার পত্রিকা। তোমার বাড়িটা কোথায়? বাড়ি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কোথায়? ঝাড়গ্রামের শিলদা বলে একটা জায়গা। শিমলা। আমিও ছোটবেলায় ঝাড়গ্রামে কাটিয়েছি। ফলে বাড়ির ফ্যামিলির রাজনৈতিক ভিউ যদি বলেন, তাহলে এইটা ছিল। এবং সেখানকার সেই সময়কার তথ্য পত্রিকা, বিভিন্ন গল্প নাটক, যে ফ্যামিলির যে পরিবেশ, এই পরিবেশে বড় হয়েছে। কলেজে যখন আসি
তখন এসএসকেএম হবে আমার ইউজি কলেজ। সেই ইউজি কলেজে যখন আসি তখন ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডিএসও নামে একটা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের সাথে একটা সম্পর্ক হয়। এটা হচ্ছে 2012 সাল, মানে 2011 সালে তখন ক্ষমতার পরিবর্তন হয়েছে। ক্ষমতার পরিবর্তন হয়ে যখন কলেজগুলোতে আসছি এবং তৃণমূল একটা অর্থে তৃণমূল ছাত্র পরিষদ তার এই যে এখন যে রূপ, তার যে শুরুর দিনগুলো এইগুলো শুরু হচ্ছে, স্বাভাবিকভাবেই তখন আমি এই এআইডিএসওর সাথে যুক্ত হই। এবং হচ্ছে যে লাস্ট ইউনিটে তখন কি এসএফআই একদম আর কিছু করতেই পারে না? কলেজে তখন এসএফআই ছিল না। আমি শুরুতে এসে যোগাযোগ করেছিলাম বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলে, কলেজে তো সব দাদা দিদিরাই আসে, তাহলে সেখানে এসএফআই এর কোনো লিনিয়েশন আমি পাইনি। স্বাভাবিকভাবেই এই বামপন্থী ঘরানায় বড় হওয়া থেকে ডিএসওর প্রতি আকৃষ্ট হওয়া, এবং লাস্ট ডিএসওর ইউনিট সেক্রেটারি হিসেবে আমি ছিলাম এসএসকেএম। তাহলে ইউনিট সেক্রেটারি থাকা এবং তৃণমূলের বিরুদ্ধে যে আন্দোলনগুলো এসএসকেএম ওই সময় হয়েছে 2014 থেকে 17 অব্দি, স্বাভাবিকভাবে এই ঘটনাগুলোর সাথে অতপ্রতভাবে আমি জড়িত ছিলাম। সেটা জুনিয়র ডাক্তার মুভমেন্ট হতে পারে, সেটা ছাত্র ইউনিয়নের তো এতই যদি তুমি অন্য কাজ করো তাহলে লেখাপড়াটা কখন করলে আর ডাক্তারি কি করে? এটা একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা জড়িত থাকার ফলে সিনিয়র যারা লিডারশিপ ছিলেন তাদের সাথেও একটা সখ্যতা আছে, তাদের সাথেও একটা ঘনিষ্ঠতা আছে। এই ঘনিষ্ঠতাটাই আমার মানে রাজনৈতিক উদ্দেশ্য বলুন বা ফ্রেমওয়ার্ক যেটুকু বলেন সেটা থাকে। সেই জন্যই তোমাকে নিয়ে গুজব রটে যে তুমি এবার ইলেকশনে দাঁড়াচ্ছ। ফলে এই গুজবে যারা বিশ্বাস করবেন বা পা দেবেন, হ্যাঁ দেখুন সিবিআই মানুষকে আশাহত করেছে, তো এই প্রশাসন অভয় ন্যায় বিচারকে নিয়ে মানে জানাই তা করেছে, তাহলে আশাহত হয়েছে। বিচার ব্যবস্থা আশাহত করেছে। হ্যাঁ আন্দোলন আমি করেছি, আন্দোলন আমি এখনো করব, এবং আমার মতন করে আমি যেভাবে বিভিন্ন মানুষজনকে ইউনাইটেড করে করেছি এই আন্দোলন, জেডিএফ থেকে ছেড়ে আসার পরেও ঠিক সেইভাবেই এগোবো। কিন্তু যদি ভোটের ময়দানে দেখেন, ভোটের লড়াইয়ে আমি যাবো কিনা, ইলেকট্রাল পলিটিক্সে আমি যাবো কিনা, এবং এসোসিয়েট দিক থেকে প্রার্থী হবো কিনা, যেটা আপনি বহুত প্রশ্ন করেছেন, সেই জায়গা থেকে আমার কাছ দিক থেকে নাগরিক সমাজের কাছে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি রাখতে চাই যেটা, সেটা হচ্ছে এই আশা রাখবেন না। ফলে হতাশা আছে আমাদের নিজেদের মধ্যে, না এই আশা যদি এই যদি আশা রাখেন, আমি খুব হতাশি হবো যদি তুমি এটা করো। হ্যাঁ ফলে আশাহত হবেন একদম। ফলে আপনারা যারা আছেন তারা এটা বোঝেন, ফলে এটা কিছু মানুষ বলছে। এবার পড়াশোনার জায়গা যেটা, সেটা হচ্ছে যে ডাক্তারিটা তো করবো, অতপ্রত ভাবে ডাক্তারিটা করতে ভালোবাসি। আমি বলছি একটা ছোটবেলা থেকে এসএসকেএম এ ঢুকে প্রথম বছর থেকেই একটা ছেলে খুঁজছে এখানে বামপন্থী মুখ কাটা, এসএফআই কে খুঁজছে পাচ্ছে না, তখন সে ডিএসও খুঁজছে, তারপরে ইউনিট সেক্রেটারি হয়েছে, তারপরে আরজি করে গিয়ে অভয় আন্দোলনে থেকেছে। আমি বলছি তুমি লেখাপড়াটা করলে লেখাপড়াটা আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে 23শে জানুয়ারির প্রাককালে এই আলোচনা করছি, তার 24শে জানুয়ারি। তাহলে যদি আমরা দেখি সুভাষ বোস আইসিএস পড়তে যাচ্ছেন ইংল্যান্ডে, পড়ছেন, কিন্তু এক মুহূর্তের জন্য ইংল্যান্ডে কি ভাবছে ভারতবর্ষকে নিয়ে সেটা যেমন তিনি কানেক্ট করছেন, এইখানে চিত্তরঞ্জন দাস বাংলাতে কি করছেন, গান্ধীজিরা কি করছেন, বিপ্লবী আন্দোলনের যারা ওই তৎকালীন বিপ্লবী ছিলেন, স্বাধীনতা আন্দোলনকারী সংগ্রামী, তারা কি করছেন, তাদের সাথে চিঠিপত্রে কিন্তু কন্টিনিউয়াস যোগাযোগ রয়েছে। তাহলে আমি নেতাজির দ্বারা অত্যন্ত অনুপ্রাণিত একজন মানুষ, এবং সেই জায়গা থেকে আমি দেখেছি যে পড়াশোনা নেতাজি হচ্ছে ওয়াজ এ রেয়ার মেরিট। তার না। কেমব্রিজের ট্রাইপজ আছে এবং তার সঙ্গে উনি আইসিএসটা নেহাত বাবা এবং দাদা জোর করেছিলেন করেছিল বলে করেছে, এবার একবারে পাশ করেছে, কিন্তু আইসিএস উনি হবেন না। এটা তার প্রথম দিনে ক্লিয়ার ছিল, এবং তার গুরু হিসেবে ছিলেন সিআর দাস। হ্যাঁ, এবং এইখান থেকে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই পড়াশোনা তিনি করেছেন, জ্ঞানটা নিয়ে এসছেন, আবার তিনি মনে করেছেন যে স্বাধীনতা আন্দোলনের লড়াইটা করতে হবে এবং এই যোগাযোগটা তিনি কন্টিনিউ রেখে গেছেন। তাহলে ঠিক সেরকমই পড়াশোনা আমি করেছি। আমার সাথে যেটুকু পার্থক্য, আমি ডাক্তারিটা পড়তে চাই, প্রাণ খুলে ডাক্তারিটা করতে চাই, আমি এর মধ্যে একটা আলাদা এনার্জি পাই। ফলে এই 8 মাস একটা তো এখন কি করবে? তুমি তো এখন ছিন্নমূল। এখন ছিন্নমূল হয়েছি এটা ঠিকই, কিন্তু বিভিন্ন টিচার, আমাদের বিভিন্ন ওয়েল উইশার যারা আছেন, মানে মেডিকেল প্রফেশনাল ওয়েল উইশার যারা আছেন, তারা স্বাভাবিকভাবেই ওই 85,000 টাকার মতন হয়তো ওই পরিমাণ টাকা পয়সা আসবে না, কিন্তু একটা টাকা পয়সা যেটা আসবে সেটা দিয়ে মানে আমার যে চলার মতন যেটা পজিশন এটা কভার করতে পারবো।
এবং তারা এই সাহায্যের হাত তো রাখছেন, এইটাকে কেন্দ্র করে ডাক্তারিটা করবো। কলকাতাতেই থাকবে। এখন অব্দি পাইছি না কলকাতাতে। ওকে, থ্যাংক ইউ অনিকেত, থ্যাংক ইউ ভেরি মাচ।